এমবি কোচিং ক্লাসে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস অর্থাৎ ডে 2। এই ডে 2তে আমরা টোটাল টেস্ট মেজারমেন্ট ইভলিউশন ইউনিট এই সমস্ত সিলেবাস শুরু করব। তাহলে আর দেরি না করে চলো আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। ওকে, আমরা শুরু করছি। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ তো? একজন রেসপন্স করো। ওকে ওকে, চলো আমরা তাহলে আমাদের যে প্ল্যানিং ছিল সেই মোতাবেক আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা ইউনিট আমরা আহ, আহ, মানে প্রতি উইকে অর্থাৎ যে এভরি উইকে যে দুদিন ক্লাস হবে এবং সেই দুদিনের ভিতর আমরা প্রত্যেকটা ইউনিটকে শেষ করব। তবেই যদি আমরা শেষ করতে পারি তবেই আমরা আমাদের সিলেবাসটাকে সম্পূর্ণ কভার করতে পারবো এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি। সেই মতো করে আমাদের শুরু হয়েছিল আমাদের ইউনিট 8 পিজিএ স্কেলের যে টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন যে বিস্তারিত সিলেবাস ছিল সেটা আমরা শুরু করেছিলাম। এখন আমরা অলরেডি এর আগের প্রিভিয়াস ক্লাসে আমরা যে সাব টপিক অনুযায়ী ভাগ করেছিলাম সেই সাব টপিকের টপিক 1 এন্ড টপিক 2 আমরা ডিটেলস পড়েছিলাম এবং সেখান থেকে আমরা এমসিকিউ দিয়েছিলাম। এবং সেই সাথে সাথে তোমাদের যেদিন আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল সেদিনকে আমরা বলেছিলাম টোটাল 1000 মতো এমসিকিউ পার ইউনিট থেকে আমরা করব। সেই মোতাবেক আগের দিনের ক্লাসে আমরা কিছু পড়েছি, কিছু মক টেস্ট করেছি এবং কিছু এমসিকিউ তোমাদেরকে দেওয়া হয়েছে। সেই মতো করে আজকে যে বাদবাকি যে রেস্ট অফ 3 টপিক যেটা ছিল সাব টপিক, ভ্যারাইটিস অফ স্কিল টেস্ট, তারপরে বিভিন্ন প্রকার ফিটনেস টেস্ট এবং অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট, এই তিনটে সাব টপিক আজকে আমাদের দিন, যেটা আমরা এই আজকের ক্লাসের মাধ্যমে বা আমরা এই ডিটেলসে এই সাব টপিক গুলো নিয়ে আমরা আজকে পড়বো। এখন এই শুরু করার আগেই তোমাদেরকে বলি এই যে বিভিন্ন প্রকার যে স্কিল টেস্ট গুলো আছে তার প্রসিডিউর নিয়ে আমরা কোনো কথা বলবো না, কারণ আমাদের লক্ষ্যমাত্রা খুব কাছে। আমাদের লক্ষ্য হচ্ছে এমসিকিউ কে টার্গেট করা। এখন এই প্রসিডিউর থেকে খুব একটা এমসিকিউ পরীক্ষায় আসে না। কত সাল, কোন ইয়ারে স্টাবলিশ, সেই টেস্টের মূল লক্ষ্য কি, এই ধরনের কোশ্চেন গুলোই বারবার আসে। আমরা সেই মতো করেই ক্লাসটাকে অর্গানাইজ করেছি এবং সেই মতো করেই তোমাদের ক্লাসের প্রেজেন্টেশনটা রেডি করা আছে। সেই মতো করেই আমরা তোমাদেরকে এটা প্রোভাইড করে দেবো, তোমরা পড়ে নেবে। তাহলে প্রথমেই আমরা শুরু করি সাব টপিক যে স্কিল টেস্ট গুলো দেওয়া আছে সেই স্কিল টেস্ট গুলো ডিটেলস। এখন এখানে আমরা যদি দেখি যে সাব টপিক স্কিল টেস্ট গুলোর মধ্যে বাস্কেটবল, ভলিবল, হকি, টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি টেস্ট গুলো রয়েছে এবং আমরা এখানে একটা জায়গায় একটা সামারাইজ করতে পেরেছি যে একটা সকার টেস্টের মধ্যে কতগুলো টেস্ট আছে, তার স্টাবলিশমেন্ট ইয়ার কত এবং সেই টেস্টগুলোর মধ্যে কতগুলো আইটেম আছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এখন এইগুলো শুরু করার আগেই প্রথমেই দেখো আমরা যদি বলি যে স্যার স্কিল টেস্ট জিনিসটা কি। স্কিল টেস্ট হচ্ছে যে আমরা যে বিভিন্ন রকম যে খেলাধুলা বা বিভিন্ন রকম যে গেমস, সেই গেমসের আমাদের দক্ষতা বা পারদর্শিতা অর্জন করার জন্য কতগুলো স্কিল রিলেটেড বিভিন্ন প্রকার এবিলিটি কে মেজার করা হয়, যার মাধ্যমে আমাদের কি হয় প্লেয়ারের পারফরমেন্স মেজার করা যায়। আর আমাদের সেই গেমের প্রতি তার ট্যালেন্টটাকে আইডেন্টিফাই করার জন্যই মূলত এই ধরনের টেস্টগুলো করা হয়েছে বা এই ধরনের টেস্টগুলো বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলো চলতে থাকে। এখন সিলেবাস অনুযায়ী প্রথম যে টেস্টটা ছিল যেটা আমাদের সকার টেস্ট অর্থাৎ ফুটবলের টেস্ট। আমি দেখো এখানে যে ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে সুবিধার জন্য একদম ছোট করে আমি ডিটেলস প্রসিডিওর না লিখে তোমাদেরকে যেটা বলেছি যে ফার্স্ট একটা হচ্ছে নেম অফ দ্য টেস্ট অ্যান্ড ইয়ার, মানে এই ম্যাকডোনাল্ড সকার টেস্টের কতগুলো টেস্ট আইটেম আছে এবং সেটা কোন সালে স্টাবলিশড, তার অবজেক্টিভ কি ছিল এবং তার টেস্ট আইটেম গুলো কি কি ছিল এবং রিমার্কস যদি কিছু স্পেসিফিক মন্তব্য থাকে তাহলে সেই সম্পর্কে লেখা। তাহলে প্রথমেই দেখো ম্যাকডোনাল্ড সকার টেস্ট, এই টেস্টটা তোমরা অলরেডি সবাই জানো, কারণ এটা বিপিএড এমপিএড এর শুরুতেই পড়ানো হয় এবং খুবই কমন টেস্ট এবং এখান থেকে প্রতি বছরই একটা যদি প্রশ্ন আসে এই ধরনের টেস্ট থেকেই সাধারণত প্রশ্ন আসে। এখন এই টেস্টটা স্টাবলিশ করেছিল 1951 এল ম্যাকডোনাল্ড করেছিল। এর প্রধান উদ্দেশ্য কি ছিল যে সাধারণ যে ফুটবল খেলা তার বিশেষ দক্ষতাকে অর্জন করার জন্য এবং বিশেষত অর্থাৎ বিশেষ করে ট্যাপিং এবং পাসিং স্কিল যাচাই করার জন্য। কারণ আমরা জানি যে এটাকে অনেক সময় কি বলা হয় ওয়াল ভলিং টেস্ট। কেন ওয়াল ভলিং টেস্ট করা হয়েছিল? ম্যাকডোনাল্ড কি করেছিল একটা ওয়াল রেখেছিল, তার নির্দিষ্ট মেজারমেন্ট আছে আমি বলবো পরে, সেখান থেকে কিছুটা ডিস্টেন্সে দুটো লাইন করেছিল, একটা স্টার্টিং লাইন একটা রিস্টার্টিং লাইন, এবং সেই লাইন থেকে
একটা নির্দিষ্ট ডিউরেশনের উপরে সেটাকে একটা কন্টিনিউয়াসলি পা দিয়ে সেটাকে ভলি করতে হতো, দেয়ালে রাখতো, রিবাউন্ড হয়ে বলটা ফিরে আসতো, আবার কন্টিনিউ করতে হতো, এইভাবে 30 সেকেন্ড চলতো। এখন সেটা হচ্ছে ম্যাকডোনাল্ড সকার টেস্ট, এই জন্য আমরা একে বলবো ওয়াল ভলিং টেস্ট। এই যে ওয়ালটা ম্যাকডোনাল্ড করেছিল সেই ওয়ালের হচ্ছে 30 ফিট তার ওয়াইড এবং 11.5 ফিট হচ্ছে তার হাই, এই মেজারমেন্ট গুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এবং এই টেস্টে ম্যাকডোনাল্ড কি করেছিল, টোটাল 3টি ফুটবল দরকার ছিল, এবং 30 সেকেন্ড টাইম ছিল। 4বারের চেষ্টার মধ্যে বেস্ট ট্রায়াল যেটা হচ্ছে বেস্ট স্কোর, সেখানে দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটা এটা একটা কিকবোর্ড, সেই কিকবোর্ড থেকে 9 মিটার ডিস্টেন্সে একটা স্টার্টিং লাইন ছিল, এবং সেই 9 মিটার থেকে আবার পরবর্তী 9 মিটার একটা রিস্টার্টিং লাইন ছিল যেখানে দুটো বল রাখা ছিল। এখন ওই স্টার্টিং লাইন আর রিস্টার্টিং লাইনের মাঝে, অর্থাৎ স্টার্টিং লাইনের পেছনে সাবজেক্টকে দাঁড় করে দিয়ে সিগন্যাল দেওয়া হবে রেডি গো, সাবজেক্ট ওখান থেকে বলটা দেয়ালে কিক করবে, আবার সে মারবে, বারবার তাকে ওই স্টার্টিং লাইনের পেছন থেকেই মারতে হবে। কোনো কারণে যদি বলটা ওই খেলার ইয়ে থেকে বাইরে চলে যায়, তখন সেই খেলোয়াড় পেছনে রাখা যে বলগুলো আছে সেই বল থেকে বলগুলো নিতে পারবে। এই কারণে 3টে বল নেওয়া রাখা হয়েছিল এবং স্পেসিফাই করা আছে। এটা হচ্ছে ম্যাকডোনাল্ড সকার টেস্ট। তাহলে এখন পরীক্ষায় কি কি আসতে পারে সেরকম যদি আমি একবার বলি তোমাদেরকে তাহলে সুবিধা হবে। তাহলে ম্যাকডোনাল্ড সকার টেস্টটা কোন খেলার সাথে যুক্ত, কে আবিষ্কার করেছিল, কত সালে আবিষ্কার করেছিল, এই খেলার মূল উদ্দেশ্য কি ছিল, এই খেলায় কত সময় ধরে হতো, এই খেলার জন্য যে ওয়াল ব্যবহার করা হয়েছিল তার মেজারমেন্ট কি ছিল, এই খেলার জন্য কটা বল দরকার ছিল, এই প্রশ্নগুলো সাধারণত আসে, এর বাইরে কোনো প্রশ্ন এই ম্যাকডোনাল্ড সকার টেস্টে আসবে না। তাহলে এই হলো ম্যাকডোনাল্ড সকার টেস্ট। আবার এরকম ম্যাকডোনাল্ড সকার টেস্টের মতো ওয়ার্নার সকার টেস্ট, যেটা GH ওয়ার্নার 1950 সালে স্টাবলিশ করেছিল। কি কারণে স্টাবলিশ করেছিল, সেটাও করেছিল ফুটবল খেলার মৌলিক দক্ষতা, অর্থাৎ ফান্ডামেন্টাল স্কিল, ডেভেলপমেন্ট অফ ফান্ডামেন্টাল স্কিল। মূলত এই টেস্টটা কি করেছিল, জুনিয়র এবং সিনিয়র ছাত্রছাত্রীদের জন্য, হাই স্কুলের বা ভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি খেলোয়াড়দের জন্য এই টেস্টটা তৈরি করেছিল। এখন এই টেস্টের ভিতর টোটাল 7টা টেস্ট আইটেম ছিল। ম্যাকডোনাল্ড দেখো অনলি একটাই টেস্ট আইটেম, মাথায় রাখতে হবে কিন্তু এগুলো, সেগুলো হচ্ছে ওয়াল ভলি টেস্ট। এক্ষেত্রে 7টা টেস্ট আইটেম ছিল। একটা হচ্ছে কিকিং ফর ডিস্টেন্স, রাইট ফুট দিয়ে এটা ডান পা দিয়ে মারবে, সেম জিনিস কিকিং ফর ডিস্টেন্স লেফট ফুট দিয়ে মারবে। আর হচ্ছে কর্নার কিক ফর অ্যাকুরেসি, আর একটা ছিল হেডিং ফর অ্যাকুরেসি, থ্রো ফর ডিস্টেন্স, পেনাল্টি কিক ফর অ্যাকুরেসি, ডিপলিং ফর টাইম। তাহলে এই যে ডিপলিং ফর টাইম মানে স্পেসিফিক ডিস্টেন্স জিগজ্যাগ করে দিয়েছিল, সেখানে নির্দিষ্ট দূরত্বে কতবার সেই হার্ডেলস গুলো ক্রস করতে পারছিল, এগুলো তার প্রসিডিওর লেখা আছে, আমরা সেগুলো নিয়ে পড়ছি না। তাহলে এই ওয়ার্নার সকার আর এই ম্যাকডোনাল্ড সকার টেস্টের বেসিক পার্থক্য দেখো। ম্যাকডোনাল্ড সকার টেস্ট মূলত যে লক্ষ্যটা ছিল সেটা কি, ট্যাপিং অ্যান্ড পাসিং, ক্লিয়ার। আর ওয়ার্নার সকার টেস্টের মূল দক্ষতা কি ছিল, ফান্ডামেন্টাল স্কিল, ডেভেলপমেন্ট অফ ফান্ডামেন্টাল স্কিল। আর ম্যাকডোনাল্ড সকার টেস্টে কটি টেস্ট আইটেম ছিল, একটাই টেস্ট আইটেম ছিল। আর ওয়ার্নার সকার টেস্টে 7টা টেস্ট আইটেম, এগুলো সব মুখস্থ করে রাখতে হবে কিন্তু। তারপর আরেকটা টেস্ট আমরা মাঝে মধ্যে শুনি, সেটা হচ্ছে আফার্ড ফুটবল স্কিল টেস্ট, যেটাকে আমরা আফার্ড সকার টেস্ট নামে পরিচিত, যেটা 1969-এ স্টাবলিশড হয়েছিল। এই আফার্ড কথাটার ফুল ফর্ম হয়তো তোমরা সবাই জানো, আমেরিকার অ্যালায়েন্স ফর হেলথ, ফিজিক্যাল এডুকেশন, রিক্রিয়েশন অ্যান্ড ড্যান্স। এই কথাটা কিন্তু অনেক সময় এই আফার্ডের ফুল ফর্ম হিসাবে পরীক্ষায় MCQ আসতে দেখা যায়। এখন এই আফার যে টেস্টটা স্টাবলিশ করেছিল, সেখানেও তাদের দুটো উদ্দেশ্য ছিল, এক ফান্ডামেন্টাল সকার স্কিল ডেভেলপমেন্ট, দুই কি করেছিল, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন এবং পারফরমেন্স ইভ্যালুয়েশন। দেখো দুটো 3টে দিক দেখো, একটা হচ্ছে ফান্ডামেন্টাল স্কিল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে কি ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, 3 নম্বর হচ্ছে কি পারফরমেন্স ইভ্যালুয়েশন। এখন এই আফার টেস্ট যখন স্টাবলিশড হয়েছিল, সেক্ষেত্রেও এখানে দেখা যাচ্ছে টোটাল 6টা তার ক্রাইটেরিয়া ছিল, মানে 6টা টেস্ট আইটেম ছিল, যেগুলো দ্বারা কিন্তু এই যে যে কথাগুলো বললাম, তার ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, পারফরমেন্স ইভ্যালুয়েশন, সেগুলো করা হতো। কি কি, ড্রিবলিং টেস্ট, পাসিং টেস্ট, থ্রোইং টেস্ট, রিসিভিং টেস্ট, শুটিং টেস্ট। এগুলো তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, এগুলো পড়ানোর যে খুব একটা বেশি কিছু আছে এমন কিছু নেই, মানে প্রসিডিওর আমাদের জানার দরকার নেই। এখন এইগুলোকে একদম আপার ইউথ ফিটনেস টেস্টে কটা আইটেম, 6টা আইটেম, কি কি সেগুলোকে মুখস্থ রাখা। তারপরে তোমার ওয়ার্নার সকার টেস্টে কটা আইটেম, 7টা, সেগুলো কি কি একদম মুখস্থ করে ফেলা। নেক্সট এরকম সকার টেস্টের
আরো অনেকগুলো ইম্পর্টেন্ট সকার টেস্ট আছে, যেটার নাম হচ্ছে দেখো জনসন ওয়াল ভলিং টেস্ট, যেটা LW জনসন 1963-তে করেছিল। এখন তোমাদের মতো অনেক সময় এই যে আমরা কমন যে টেস্ট জনসন বাস্কেটবল এবিলিটি টেস্ট, তাহলে যদি এরকম জনসন ওয়াল ভলিং সকার টেস্ট নামেও কিন্তু একটা টেস্ট আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই টেস্টটাও কি করেছিল, এই টেস্টটা করেছিল ফুটবল খেলার যে এটা কি করেছিল জেনারেল প্লেইং এবিলিটি ফর ফুটবল, মানে ফুটবল খেলার জন্য এই টেস্টটাকে মূলত স্টাবলিশ করা হয়েছিল। সেক্ষেত্রে এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি মাত্র টেস্ট আইটেম ছিল, সেম অ্যাজ ইট ইজ, যেমন তোমার ম্যাকডোনাল্ড সকার টেস্ট ছিল ঠিক সেই রকমই একটা এই জনসন ওয়াল বলিং টেস্টও কিন্তু সেই রকমই একটা টেস্ট আইটেম। এখানে কি করেছিল, এখানে যে মেজারমেন্ট ছিল 24 ফুট চওড়া এবং 8 ফুট একটা উঁচু দেওয়াল ছিল, ক্লিয়ার? 24 ফুট চওড়া, 24 ফিট চওড়া এবং 8 ফিট উঁচু একটা দেওয়াল ছিল। আর কি ছিল, এই দেওয়াল থেকে কি করতো, একটা সার্টেন ডিস্টেন্স থেকে, যেটা হচ্ছে 15 ফিট ডিস্টেন্স থেকে ওয়াল থেকে দূরে দাঁড়াবে, সেখান থেকে বলটাকে কিক করবে, বলটাকে মারবে তার টার্গেট এরিয়া। এটা ছিল হচ্ছে জনসন ওয়াল ভলিং টেস্ট। ওয়াল ভলিং মানে বুঝে নিতে হবে ওয়ালের এগেনস্টে বলটা লাগছে, সেটা রিবাউন্ড হয়ে আসছে, এই টেস্টটা ছিল। তাহলে এখানেও একটা মাত্রই টেস্ট আইটেম। এরপরে আসছে স্মিথ কিক আপ 2 to 10 সেলফ টেস্ট, এটা স্টাবলিশড হয়েছিল 1958। এই সালগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। এই টেস্টটা মূলত করা হয়েছিল বল কন্ট্রোল এবিলিটি, কোঅর্ডিনেশন এবং জাগলিং স্কিল। দেখো চেঞ্জ হচ্ছে কি করে, এই জাগলিং স্কিল, বল কন্ট্রোল, কোঅর্ডিনেশন এবং স্পেসিফিক করা আছে কোন টেস্টের মাধ্যমে হয়, স্মিথ কিক আপ টু 10 সেলফ টেস্ট, ক্লিয়ার? এখানে খেলোয়াড়কে কি করতে হয়েছিল, খেলোয়াড়কে 2 থেকে 10 বার পর্যন্ত পর পর বলকে জাগলিং করতে হতো। বিভিন্ন যে আমাদের পায়ে আছে, যেগুলো পায়ের সাহায্যে বা থায়ের সাহায্যে বলটাকে আমরা জাগলিং করতে হবে, এবং কতবার জাগলিং করছে একটা নির্দিষ্ট সময়ে সেটাকে টাইমটাকে কাউন্ট করা হতো, সরি নাম্বারটাকে কাউন্ট করা হতো। এইরকমই আর একটা টেস্ট হচ্ছে মরো খ্রিস্টান সকার স্কিল টেস্ট, যেটা ডি মোর অ্যান্ড ভি খ্রিস্টান 1979-এ স্টাবলিশ করেছিল, যেটার মূল লক্ষ্য ছিল কি ডিপলিং, পাসিং এবং শুটিং দক্ষতা পরিমাপের জন্য করা হয়েছিল। এখানেও যে 3টে টেস্ট আইটেম ছিল, এক হচ্ছে ডিপলিং টেস্ট, এক হচ্ছে শুটিং টেস্ট, আর এক হচ্ছে পাসিং টেস্ট। তাহলে এই টেস্ট আইটেমগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেটা টেস্ট হয়েছিল 1979-এ। এরপরে আসছে লাস্ট যে টেস্টটা, যেটাকে আমরা কনসাল ফুটবল স্কিল টেস্ট বা সাই ফুটবল স্কিল টেস্ট, এই দুটো টেস্ট নামে আমরা কিন্তু জানবো। কেন কনসাল বলা হচ্ছে, কারণ এই সাই ফুটবল স্কিল টেস্টই বা কেন বলা হচ্ছে, কারণ এই টেস্টটা প্রথম স্টাবলিশড হয়েছিল 1992-তে সাইতে, যেটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে স্টাবলিশড করেছিল, মূলত ছোট বয়সের ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করার জন্য, ফুটবলের ট্যালেন্ট আইডেন্টিফাই করার জন্য সাইতে এই টেস্টটা প্রথম স্টাবলিশড করেছিল। কিন্তু আমরা কনসাল ফুটবল টেস্ট যদি বলি, তখন কেন কনসাল ফুটবল টেস্টের ইয়ারটা পাল্টে যাচ্ছে 1996, তার কারণ হচ্ছে আমরা জানি DK কনসালের টেস্ট মেজারমেন্টের একটা বিখ্যাত বই আছে, যে বইতে প্রথম এই টেস্টটা পাবলিশড হয়েছিল। এখানে থেকে লেখা আছে টেস্ট মেজারমেন্ট ইন স্পোর্টস ইন ফিজিক্যাল এডুকেশন DK কনসাল 1996, যেটা পাবলিশড হয়েছিল। সেই জন্য এই টেস্টটাকে কনসাল টেস্ট বা সাই ফুটবল স্কিল টেস্ট দুটো নামে পরিচিত। এখন পরীক্ষায় যদি আসে যে সাই ফুটবল স্কিল টেস্ট কত সালে স্টাবলিশড হয়েছিল, তখন কিন্তু 1996 লিখলে কিন্তু হবে না, তখন লিখতে হবে 1992, এবং যদি কনসাল দিয়ে আসে তখন লিখতে হবে 1996। এক্ষেত্রেও 3টে টেস্ট আইটেম ছিল, একটা হচ্ছে 30 মিটার রানিং উইথ বল, 30 মিটার আমরা রানিং করব, বল নিয়ে দৌড়াবো, আর একটা ছিল কিকিং ফর অ্যাকুরেসি, আর একটা ছিল জাগলিং। তাহলে এই আইটেম গুলোকে কিন্তু আমাদেরকে, যে টেস্ট গুলোকে বললাম তার স্টাবলিশমেন্ট ইয়ার, তার মূল অবজেক্টিভ কি এবং কতগুলো টেস্ট আইটেম আছে, সেগুলোকে একদম মুখস্থ করে ফেলতে হবে। এছাড়াও আরো কিছু বিভিন্ন প্রকার টেস্ট আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে শুটিং পাসিং টেস্ট, ডিবলিং কন্ট্রোল টেস্ট, শুটিং অ্যাকুরেসি টেস্ট, ওয়াল ভলি টেস্ট, ইলিয়ান এজিলিটি টেস্ট, এবং এই টেস্টগুলো কিন্তু এই ফুটবলের বিভিন্ন সময় বিভিন্ন রকম টেস্ট আরো এগুলো ইত্যাদি ইত্যাদি আসে। মূলত যে টেস্টগুলো থেকে প্রশ্ন তোমাদেরকে আসবে বা যদি আসে, তখন কিন্তু এই জনসন বাস্কেটবল, জনসন ওয়াল বলিং টেস্ট, আফার্ড ফুটবল টেস্ট, ওয়ার্নার সকার টেস্ট, ম্যাকডোনাল্ড সকার টেস্ট, এবং কনসাল মোর খ্রিস্টান সকার টেস্ট এবং কনসাল ফুটবল স্কিল টেস্ট, এইগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে তোমরা।
এরপরে আসি পরবর্তী যে আমাদের টেস্ট ছিল সেটা হচ্ছে বাস্কেটবল টেস্ট, এবং খুবই পরিচিত একটা টেস্ট যেটা তোমরা সবাই পরিচিত, জনসন বাস্কেটবল এবিলিটি টেস্ট, যেটা এল উইলিয়াম জনসন 1934 এস্টাবলিশ করেছিল। তোমরা সবাই জানো এর মূল উদ্দেশ্য ছিল কি, জেনারেল প্লেইং এবিলিটি ইন বাস্কেটবল, জেনারেল প্লেইং এবিলিটি অর্থাৎ বাস্কেটবল খেলার দক্ষতা পরিমাপ করার জন্য। এবং এই টেস্টের মধ্যে দেখা যাচ্ছে জনসন এবিলিটি টেস্টের তিনটে টেস্ট, এই সরি প্রথমে বলে নিই, এই জনসন এবিলিটি টেস্টকে দু ভাগে ভাগ করা হয়েছিল। একটা মেজার করতো বেসিক বাস্কেটবল স্কিল টেস্ট, আর একটা ছিল হচ্ছে পোটেনশিয়াল বাস্কেটবল স্কিল টেস্ট। হয়তো তোমরা এগুলো শুনে থাকবে। এই যে বেসিক বাস্কেটবল স্কিল টেস্ট, যেটার সাথে তোমরা সবাই পরিচিত, সেখানে তিনটে আইটেম ছিল: ফিল্ড গোল স্পিড টেস্ট, বাস্কেটবল থ্রো ফর অ্যাকুরেসি, ডিবলিং কন্ট্রোল টেস্ট। কিন্তু যেটার সাথে তোমরা হয়তো সবাই কম বেশি পরিচিত না, পোটেনশিয়াল বাস্কেটবল এবিলিটি টেস্টের আইটেমে আন্ডারে চারটি টেস্ট আইটেম ছিল। একটা হচ্ছে ফুটওয়ার্ক, একটা হচ্ছে জাম্প রিস, একটা হচ্ছে রান ডজিং, আর একটা হচ্ছে লোয়া মডিফিকেশন ফর ব্রেস্ট টেস্ট। এই চারটে টেস্ট আইটেমগুলো কিন্তু এই টেস্টে ছিল। এখন বেসিক যে তিনটে ফিল্ড গোল স্পিড টেস্ট, সেখানে কি বলেছিল, সেখানে যে কোনো একটা ফিল্ড গোল মানে যে কোনো একটা পজিশন থেকে সেখানে করে আমাদের শুট করতে হবে, সেটা হচ্ছে ফিল্ড গোল স্পিড টেস্ট ছিল। আর একটা ছিল বাস্কেটবল থ্রো ফর অ্যাকিউরেসি, সেখানে একটা মেজারমেন্ট ছিল, তোমরা সেগুলো দেখে নেবে, আমি এই প্রসেসর গুলো বলছি না। আর একটা ছিল হচ্ছে ডিবলিং টেস্ট, সেখানে এখানে ছবি দিয়ে মেজারমেন্ট করা আছে, সেটা নিয়েও বলছি না, একটা সার্টেন ডিস্টেন্সে করা ছিল, 30 সেকেন্ডের মধ্যে কতগুলো হার্ডলস কভার করছে জিগজ্যাগ ভাবে দৌড়ে, সেটাই হচ্ছে তার ডিবলিং টেস্টের স্কোর। এরপরে যেটা আছে হ্যারিসন বাস্কেটবল টেস্ট, যেটা ইয়ার হ্যারিসন 1969 এস্টাবলিশ করেছিল, যেটার মূল লক্ষ্য ছিল কি, টু অ্যাসেস ফান্ডামেন্টাল বাস্কেটবল স্কিল লাইক শুটিং, পাসিং, ডিবলিং, রিবাউন্ডিং। দেখো এখানে কিন্তু স্পেসিফাই করে দিয়েছে, আগেটা কিন্তু স্পেসিফাই করা ছিল না। এখানে কি বলছে, শুটিং, পাসিং, ডিবলিং এবং রিবাউন্ডিং। এখানে ওই হ্যারিসন বাস্কেটবল এবিলিটি টেস্টের মধ্যে চারটে সাব আইটেম ছিল। সেগুলো কি, ফিল্ড গোল টেস্ট, স্পিড পাস টেস্ট, ডিবিল টেস্ট, রিবাউন্ড টেস্ট। তাহলে এই হ্যারিসন বাস্কেটবল টেস্টের মধ্যে কটা টেস্ট আইটেম ছিল সেগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট বাস্কেটবল টেস্টের আইটেমের মধ্যে আরেকটা যে টেস্ট আইটেম ছিল সেটা হচ্ছে আফার্ড বাস্কেটবল স্কিল টেস্ট। এটা স্টাবলিশড হয়েছিল 1984, যেটার কাজ ছিল কি, টু অ্যাসেস শুটিং স্পিড, পাসিং অ্যাকুরেসি, ডিবলিং কন্ট্রোল অ্যান্ড ডিফেন্সিভ মুভমেন্ট। দেখো এখানে কিন্তু নতুন একটা শব্দ যুক্ত হয়েছে, ডিফেন্সিভ মুভমেন্ট। ক্লিয়ার? এটার মধ্যে দেখা যাচ্ছে চারটি মূল স্কিল ছিল, যেটা হচ্ছে এই টেস্টের মাধ্যমে সাব আইটেম ছিল। এটা হচ্ছে স্পিড শুটিং, পাসিং অ্যান্ড রিকভারি, হ্যান্ডেলিং অ্যান্ড ডিবলিং, ডিফেন্সিভ মুভমেন্ট। ক্লিয়ার? এগুলো মুখস্থ করে নেবে। নক্স বাস্কেটবল টেস্ট, যেটা রবার্ট ডি নক্স 1974 এস্টাবলিশ করেছিল, যেটার মূল অবজেক্টিভ ছিল ফান্ডামেন্টাল স্কিল ইন বাস্কেটবল সাচ অ্যাজ ডিবলিং স্পিড, লে আপ শুটিং, পাসিং অ্যাকুরেসি, রিয়াকশন অ্যাবিলিটি। দেখো লে আপ হচ্ছে একটা কমন স্কিল হচ্ছে এই বাস্কেটবল, তাহলে নক্স বাস্কেটবল টেস্টেই কিন্তু লে আপ কথাটা কিন্তু উল্লেখ আছে তার অবজেক্টিভ। এর মধ্যেও চারটি টেস্ট আইটেম ছিল। একটা ছিল স্পিড ডিবিল টেস্ট, একটা হচ্ছে ডিবিল শুট টেস্ট, একটা হচ্ছে স্পিড পাস টেস্ট, একটা হচ্ছে পেনি কাপ টেস্ট। ক্লিয়ার? পেনি কাপ টেস্ট কোন ধরনের টেস্টে করা হয়, সেটা নক্স বাস্কেটবল টেস্ট, মাথায় রাখতে হবে, এমসিকিউ। আর একটা টেস্ট আইটেম ছিল যেটা হচ্ছে স্টোর অফ বাস্কেটবল টেস্ট, যেটা হচ্ছে ফ্রান্সিস স্টোর অফ 1952 এই টেস্ট এস্টাবলিশ করেছিল। এর মূল যে অবজেক্টিভ ছিল সেটা হচ্ছে টু অ্যাসেস কি বাস্কেটবল গেম স্কিল লাইক শুটিং, পাসিং, ডিবলিং। সিম্পল, শুটিং, পাসিং, ডিবলিং। এক্ষেত্রে শুটিং, পাসিং, ডিবলিং এর জন্য তিনটে তারা টেস্ট আইটেম ছিল। একটা হচ্ছে গোল শুটিং, ওয়াল পাসিং, ডিবলিং থ্রু অবস্টাকেল টেস্ট। তার কিছু মেজারমেন্ট আছে, সেগুলো একবার তোমরা এখানে দেওয়া আছে, দেখে নেবে। এই হচ্ছে টোটাল বাস্কেটবল স্কিল টেস্টের বিভিন্ন ভ্যারাইটিস অফ বাস্কেটবল স্কিল টেস্ট, তার ইয়ার, তার বা কে এস্টাবলিশ করেছিল, তার নাম। এবার আসি আমাদের ভলিবল টেস্টে, যেটা ফার্স্ট দেখো ব্র্যাডি ভলিবল স্কিল টেস্ট, যেটা ব্র্যাডি 1945 এস্টাবলিশ করেছিল, যার মূল লক্ষ্য ছিল ভলিবল খেলার দক্ষতা নির্ণয় করার জন্যে। এখন এই ভলিবল টেস্টের দেখা যাচ্ছে এক্ষেত্রে সিঙ্গেল একটা আইটেম ছিল, যেটা ওয়াল ভলি আমরা নামে পরিচিত। সেখানে কি করেছিল, সেখানে একটা নির্দিষ্ট সার্টেন ডিস্টে একটা ওয়ালকে মেজারমেন্ট করেছিল। তার মেজারমেন্ট গুলো যদি দেখি আমরা, হাইট 11.5 ফিট আর হচ্ছে ওয়াইড হচ্ছে 5 ফিট, যার
গ্রাউন্ড থেকে সেই যে বক্সটা আমরা করেছিলাম যেটা হচ্ছে 11.5 ফিট বাই যেটা 3 to 4 ফিট, যেটা হাইট, সরি, যেটা 5 ফিট বাই 3.4 ফিট, যে বক্সটা আমরা দেয়ালে মার্কিং করব তার হাইটটা ছিল মাটি থেকে 11.5 ফিট, এবং নিচে থেকে ওই দেয়ালের নিচ থেকে তাকে 30 সেকেন্ড, এই সরি 1 মিনিট, এই ব্যাডি ভলিবল টেস্টে 1 মিনিট তাকে ভলি করতে হবে। সে বিভিন্ন প্রকার হয়, ওভারহেড পাস বা আন্ডারআর্ম পাস দিয়ে ওই বক্সের মধ্যে লাগলেই সে 1 পয়েন্ট পাবে। এইভাবে 1 মিনিটের মধ্যে যতগুলো ভলি করছে সেটাই তার স্কোর। এখন এই ব্যাডি ভলিবল টেস্টটাকে কিছু মডিফিকেশন করেছিল। মডিফিকেশন কত সালে, দেখো, ওই ব্যাডি ভলিবল টেস্ট অরিজিনাল যখন স্টাবলিশড হয়েছিল 1945, তখন যখন স্টাবলিশড হয়েছিল তখন শুধুমাত্র কলেজ মেনদের ক্ষেত্রেই হয়েছিল, ছেলেরা, সেক্ষেত্রে কিন্তু মেয়েরা অংশগ্রহণ করতে পারতো না। তার টার্গেট হাইট কি ছিল? হাইট ছিল 11.5 ফিট, এবং হরাইজেন্টাল যে ডিস্টেন্স ছিল সেটা ছিল 5 ফিট, এবং ডিউরেশন ছিল 1 মিনিট। এইটাকে মডিফিকেশন করলো 1962-তে, ক্রিপ্টন মডিফিকেশন করে কি করলো, কলেজ মহিলাদের জন্য সেটাকে স্টাবলিশ করলো। করার সাথে সাথে এই যে টার্গেট হাইট, যেটা গ্রাউন্ড থেকে যে হাইটটা ছিল তার চেঞ্জ হলো, সেটাকে কত করলো, 7.5 ফুট, 7.5 ফিট। এখন সেটাকে হাইট করলো, আর কি করলো, যে বক্স ছিল হরাইজন্টাল যে ডিস্টেন্স সেটাকে একটু বৃদ্ধি করলো, সেটা কত করলো, 10 ফিট। আর হচ্ছে 10 ফিট যেই বক্সটাকে করলো হরাইজন্টালি, এইবার এর আগেরটাই কিন্তু কোনো ডিস্টেন্স ছিল না ওয়াল থেকে, এক্ষেত্রে ডিস্টেন্স কি করলো, একটা 7 ফুটের রিস্টার্টিং লাইন টেনে দিল, যে 7 ফিট দূর থেকে ভলি করতে হবে। সময়টা কি হলো, ডিউরেশনটা আগেরটাই ছিল 1 মিনিট, এটাকে কি করলো 30 সেকেন্ড করে দিল। ইয়ারটা চেঞ্জ হলো, দেখো 1962। আবার এই 1962-তেই আবার এটা হচ্ছে কুমিস্কি মডিফিকেশন করেছিল এই ব্যাডি ভলিবল টেস্টকে, সেটা 1962-তে কাদের জন্য করেছিল, 11 থেকে 14 ইয়ার্স বয়েজদের জন্য। সেক্ষেত্রে এই যে টার্গেট হাইটের ডিস্টেন্সটা বাড়ালো, কিন্তু দেখো বাড়িয়ে কত করলো, 8 ফিট করলো। আর যেটা হরাইজন্টাল ডিস্টেন্স ছিল সেটা কি করলো, 5 ফিট করলো। আর ওয়াইড 15 ফিট করলো। আর এখানে কি করলো, ডিউরেশন 30, দুটো টাইম করলো, একটা হচ্ছে 30 সেকেন্ড আর একটা হচ্ছে 45 সেকেন্ড। এই দুটোর মধ্যে যেটা বেস্ট হবে সেটাই তার স্কোর। এরপরে এরকম আরেকটা টেস্ট হচ্ছে রাসেল লেস ভলিবল টেস্ট। এই রাসেল লেস ভলিবল টেস্টটা করেছিল হচ্ছে 1940 সালে হয়েছিল। এটার কাজ কি ছিল, সার্ভিং স্কিল অ্যান্ড ভলিং স্কিল সেপারেটলি, দুটো কিন্তু টেস্ট আইটেম ছিল সেপারেটলি। ব্যাডি ভলিবলে কি ছিল, সিঙ্গেল জেনারেল ভলিং পেলিং এবিলিটি এস্টাবলিশ করেছিল, কিন্তু রাসেল লেন্স ভলিবলে কি করলো, একটা সার্ভিস একটা ভলিং, দুটো টেস্ট আইটেম করে। দেখো, সার্ভিস টেস্ট আর একটা হচ্ছে ভলিং টেস্ট। কতগুলো কমন কথা বলে দিই, যেমন সার্ভিস টেস্ট, কতগুলো সার্ভিস করা যাবে, 10টা টোটাল লিগাল সার্ভিস করতে পারবে। এবং এইখানে যে কোডটা দেখছো তুমি, এই 10টা কোডের উপর এরকম ভাবে মার্কিং করা থাকবে, এবং 10টা লিগাল সার্ভিস হবে, যেখানে পড়বে সেটাই তত সেই নাম্বারটা পাবে, কোডটাকে এরকম নাম্বার অনুযায়ী ভাগ করা থাকবে। ক্লিয়ার? আর একটা ভলিং টেস্ট কি করলো, ঠিক এই যে আমরা ব্র্যাডি ভলিবল টেস্টে যেমন ভাবে ভলিবল করেছিলাম সেরকমই একটা তোমাকে টার্গেট সেট করে দিয়েছে, দেয়ালে একটা মার্কিং করে দিয়েছে, নিচ থেকে 30 সেকেন্ড ডিউরেশন দিয়েছে, যেটার মধ্যে 30 সেকেন্ডে কতগুলো ভলি করছে সেটাই তার স্কোর। তাহলে ব্র্যাডি ভলিবল টেস্টে সিঙ্গেল আইটেম, রাসেল লেন্স ভলিবলের দুটো আইটেম, কি কি, একটা হচ্ছে সার্ভিস টেস্ট, একটা হচ্ছে ভলিং টেস্ট, মাথায় রাখতে হবে এগুলো। এরপরে আসছে আপার ভলিবল স্কিল টেস্ট, সেটাও 1969-এ করেছিল। সেটা কি করেছিল, ওভারঅল ভলিবল প্লেইং এবিলিটি, সমগ্র ভলিবল খেলার দক্ষতাকে মেজার করার জন্য করেছিল। সেক্ষেত্রে আপার কি করেছিল, 4টি মূলত ক্রাইটেরিয়ায় ভাগ করেছিল, টোটাল 4টে সাব আইটেম করেছিল। সেটা কি, একটা ভলিং টেস্ট, একটা হচ্ছে সার্ভিং টেস্ট, একটা হচ্ছে পাসিং টেস্ট যেটা ফোর আর্ম পাস, আর একটা হচ্ছে সেটিং টেস্ট যারা লিফটার থাকে সেট আপ করে। তাহলে এই 4টি টেস্ট আইটেম কিন্তু আফার্ড ভলিবল স্কিল টেস্টের মধ্যে ছিল। আর এইটা মূলত আফার্ড ভলিবল স্কিল টেস্ট, এইটা সাধারণত বেশি এই স্কুল কলেজ লেভেলে ভীষণভাবে কিন্তু প্রযোজ্য, কারণ এই টেস্টের মাধ্যমে সমস্ত পাসিং থেকে শুরু করে, সেটিং থেকে শুরু করে, সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছু স্কিল কিন্তু এই টেস্টের মাধ্যমে মেজার করা যায়।
এরপরে সাই ভলিবল স্কিল টেস্ট, সেটা স্টাবলিশ হয়েছিল 1949। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া স্টাবলিশ করেছিল, যার মূল লক্ষ্য ছিল 10 থেকে 14 বছর খেলোয়াড়দের মধ্যে ভলিবল স্কিলের দক্ষতা বা তাদের ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করার জন্য এই টেস্ট স্টাবলিশ করেছিল। এইটার মধ্যে 3টে টেস্ট আইটেম ছিল, একটা হচ্ছে অ্যাকুরেসি সার্ভিস, আর একটা হচ্ছে ওয়াল ভলি, আর একটা হচ্ছে মেডিসিন বল থ্রো। এখানে 1 কেজির একটা মেডিসিন বল ছিল যেটাকে থ্রো করতে হতো ফর স্ট্রেংথ মেজারমেন্ট করার জন্য, যেহেতু এই বয়সটা ছিল 10 থেকে 14 বছর। তাই আর একটা ইম্পর্টেন্ট যেটা ভলিবলের স্কিল টেস্ট আছে সেটা হচ্ছে নর্থ ক্যালোনিয়া ভলিবল স্কিল টেস্ট, যেটা হচ্ছে স্টাবলিশ হয়েছিল 1998। কার নাম সেখানে লেখা আছে। এক্ষেত্রে কি করেছিল, ভলিবল খেলোয়াড়দের সার পাস সেটিং স্কিলের নির্ভুলতা ও ধারাবাহিকতা নির্ণয় করার জন্য। এক্ষেত্রে 3টে স্টেট আইটেম ছিল, একটা হচ্ছে সার্ভিস টেস্ট, একটা হচ্ছে ফোরাম পাস, আর একটা হচ্ছে সেটিং আপ। ক্লিয়ার? তাহলে কতগুলো কার এগেনস্টে কটা টেস্ট আইটেম, সেটা আইটেম গুলোর নাম কি সেটা কিন্তু তোমাদের পরিষ্কার মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আসি আমাদের হকি টেস্ট। এই হকি টেস্টের যে প্রথম নামটা আছে দেখো, ফ্রিন্ডেল ফিল্ড হকি টেস্ট, যেটা জিনি ফ্রিন্ডেল 1956 কিন্তু স্টাবলিশ করেছিল। মাঝে মধ্যে কিন্তু এই ফ্রিডেল ফিল্ড হকি টেস্ট থেকে এমসিকিউ আসে, আমরা সেটাকে দেখি। এখন এই টেস্টের মূল যে অবজেক্টিভ ছিল সেটা কি, বল নিয়ন্ত্রণ, ডিবলিং স্কিল এবং স্ট্রোকিং দক্ষতা নির্ণয় করা। এখন এখানে আমি 3টে সাব আইটেম যদিও লিখেছি, যদিও কিন্তু এই স্কিল টেস্টের একটাই মাত্র স্কিল, 3টে সাব স্কিল নয়। এক্ষেত্রে কেন আমি বলছি, দেখো আমি একটা পড়ে নিই। রিসিভিং এ রোল্ড বল, আর ডিবলিং টু দ্য এন্ড লাইন, ডিবলিং টু দ্য হিটিং দ্য বল ব্যাক টু দ্য স্টার্ট লাইন। এটার কাজ কি, এখানে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যদি কোনো সাবজেক্ট দাঁড়িয়ে থাকে, ঠিক অপোনেন্ট একজন এই সাইড থেকে কি করবে, বল নিয়ে দাঁড়িয়ে থাকবে। এখানে তার কোর্টের এই ঠিক যেটা গোল আছে, সেই গোল এরিয়া থেকে তার ঠিক এখানে যে মেজারমেন্ট করা আছে 15 ইয়ার্ড, 15 ইয়ার্ডের একটা রিস্টার্টিং লাইন রেখা টানা থাকবে। এখানে প্লেয়ারটা এই বলটাকে গড়িয়ে গড়িয়ে এখানে ছেড়ে দেবে। এখান থেকে অ্যাথলিট যেই বলটা গড়িয়ে ছেড়ে দেবে, সাথে সাথে এখান থেকে দৌড়াবে, দৌড়ে এই বলটাকে এখান থেকে রিসিভ করবে, করার পর এখান থেকে ডিপলিপ করে এন্ড লাইনে যাবে। এন্ড লাইনের দূরত্ব হচ্ছে 10 ইয়ার্ড। এখান থেকে যেই এন্ড লাইনে যাবে সেখান থেকে আবার বলটাকে হিট করবে, হিট করে এই যে স্টার্টিং লাইনে পড়েছিল সেই স্টার্টিং লাইনে কিন্তু বলটাকে পাঠাতে হবে। যদি বলটা না যায় পুনরায় আবার হিট করতে হবে। এই যে টোটাল সময়টাকে, সেটাকে আমরা টাইম নিতে হবে কতবার সে করছে। এখন এই কাজটা দু সাইড থেকে অ্যাথলিটকে করতে হবে, একবার লেফট সাইড থেকে করবে, একবার রাইট সাইড থেকে করতে হবে। টোটাল 20 বার, অর্থাৎ 10 টাইমস লেফট সাইড, 10 টাইম রাইট সাইড থেকে করতে হবে। ক্লিয়ার? এরপর আসছে হারবান্স সিং হকি স্কিল টেস্ট, যেটা কি করেছিল, ডিবলিং হিটিং গোল শুটিং দক্ষতা নির্ণয় করেছিল। কাদের ক্ষেত্রে, কলেজ বয়েজ অ্যান্ড কলেজ গার্লস এর ক্ষেত্রে। এক্ষেত্রে দুটো টেস্ট আইটেম ছিল, একটা হচ্ছে ডিবলিং অ্যান্ড হিটিং, আর একটা হচ্ছে ডিবলিং অ্যান্ড গোল শুটিং। এক্ষেত্রে দেখো এখানে যেটা দিয়েছো এটা হচ্ছে ডিবলিং অ্যান্ড হিটিং। এখানে কি করেছিল, এখানে একটা সার্টেন ডিস্টেন্স মেজার করেছিল, যেখান থেকে ডিবিল করে যাবে শেষ প্রান্তে যাবে, সেখান থেকে হিট করে এই পাশে আবার স্টার্টিং লাইনে বলটাকে পাঠাতে হবে। আর এক্ষেত্রে কি ছিল, একটা 2 ইয়ার্ড করে ছোট ছোট সার্কেল করা ছিল, 3 দিকে দেখো এখানে মেজারমেন্ট করা আছে। সেই মেজারমেন্ট থেকে বলটাকে ডিবিল করে এই বক্সে যেতে হবে। সেই বক্সে যাওয়ার পর এখান থেকে হিট করে গোলে মার্কিং করা থাকবে 1 থেকে 10 পর্যন্ত। সেই মার্কিং এ যেটা যাবে সেটাই তার স্কোর। এই জন্য দুটো হারবান্স সিং হকি টেস্টের মধ্যে দুটো আইটেম, এক হচ্ছে ডিপলিং হিটিং, এক হচ্ছে ডিপলিং অ্যান্ড গোল শুটিং। ক্লিয়ার? এরপরে আসে স্মিথ ফ্রেঞ্চ হকি স্কিল টেস্ট, যেটা স্টাবলিশড হয়েছিল 1940-তে। কাদের জন্য স্টাবলিশড হয়েছিল, ফর কলেজ ওমেন, ফর জেনারেল প্লেইং এবিলিটি। সেটা মেজার করার জন্য এই টেস্টটা স্টাবলিশড হয়েছিল। এই টেস্টের আন্ডারেও দেখা যাচ্ছে 3টে টেস্ট আইটেম আছে। একটা হচ্ছে দ্য ড্রিবিল, ডস, সার্কুলার ট্যাকেল অ্যান্ড ড্রাইভ, পুরোটা কিন্তু একটাই নাম। 2 নম্বর হচ্ছে গোল শুটিং, 3 নম্বর হচ্ছে ফিল্ডিং অ্যান্ড ড্রাইভ টেস্ট। তাহলে এই আইটেমগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, মুখস্থ করে ফেলতে হবে। আরেকটা ছিল যেটা সাই হকি স্কিল টেস্ট, যেটা 1992 সালে স্টাবলিশড হয়েছিল। কাদের জন্য হয়েছিল, 12 থেকে 14। দেখো সাইয়ের যে টেস্ট গুলো সেগুলো কিন্তু মনে রাখতে হবে, একদম ইউথ ট্যালেন্টটাকে আইডেন্টিফাই করার জন্য টেস্টটাকে স্টাবলিশ করেছিল, সেই জন্য তাদের এজ গ্রুপটা কিন্তু অনেকটা লো। এখানে কি করেছিল, 3টে টেস্ট আইটেম করেছিল, একটা শুটিং ইন দ্য টার্গেট, একটা নির্দিষ্ট টার্গেটে শুট করা, আর একটা ব্যালেন্সিং দ্য বল অন স্টিক, স্টিকে কিভাবে বলটা ব্যালেন্স করছে, আর একটা হচ্ছে মুভিং দ্য বল, অর্থাৎ ডিবলিং স্পিড টেস্ট, ডিবলিং টেস্ট করেছিল। এই হলো মূলত হকি স্কিল টেস্টের বিভিন্ন টেস্টের নাম, তার ইয়ার এবং তাদের অবজেক্টিভ, তাদের টেস্ট আইটেম। এরপরে আসি আমরা টেনিস টেস্ট। এখন টেনিস টেস্টের মধ্যে
ফার্স্ট যেটা আমরা বলবো ডায়ার ব্যাকবোর্ড টেনিস টেস্ট বা ডায়ার টেনিস টেস্ট, যেটা কে স্টাবলিশ করেছিল জুন্না থায়ার ডায়ার 1935, অনেক পুরনো টেস্ট। যদিও সেটা এখনো এই টেস্টটা খুবই মানে সমস্ত কলেজে ভীষণভাবে এই টেস্টটা পরিচিত, মাঝে মধ্যে এই টেনিসের এবিলিটি মেজার করার জন্য এটা করানো হয়। এক্ষেত্রে কি করেছিল, টেনিসের যে স্ট্রোক বা কনসিস্টেন্সি এবং কন্ট্রোল অ্যাকুরেসি পরিমাপ করার জন্য করা হয়েছিল। কাদের ক্ষেত্রে করা হয়েছিল? কলেজ ওমেনদের জন্য করা হয়েছিল। এখানে এক্ষেত্রেও একটা ওয়াল রাখা হয়েছিল, যেখানে ওয়ালে ব্ল্যাকবোর্ডে বলটাকে মারবে হিটিং করে, সেটা আবার রিবাউন্ড হয়ে ফিরে আসবে। সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে ফোর এন্ড ব্যাকহ্যান্ড তার দুটোই একটা দুটো দিয়েই তাকে সে স্ট্রোক করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ যে সাকসেসফুল রিটার্ন যেগুলো আসছে, ঠিক ওয়াল ভলি টেস্ট, ওয়ালের মেজারমেন্ট আছে, ওয়ালে বলটাকে রাখছে, রিটার্ন আসছে, আবার সেটাকে মারবে। ফোর হ্যান্ড আসলে ফোর হ্যান্ড মারবো, ব্যাকহ্যান্ড আসলে ব্যাকহ্যান্ড স্ট্রোক করবো। এটা ছিল ডায়ার টেনিস টেস্ট। এরপরে আসে বুরার মিলার টেনিস টেস্ট, যেটা মিলার আর বুরার এবং ডেভিড কে মিলার 1950 সালে এস্টাবলিশ করেছিল। যেটা কি করেছিল, খেলোয়াড়দের স্ট্রোক প্রোডাকশন, ডাইরেকশনাল কন্ট্রোল, অ্যাকুরেসি নির্ধারণ করেছিল। এক্ষেত্রে দুটো টেস্ট আইটেম ছিল, একটা হচ্ছে ফোর হ্যান্ড ড্রাইভ টেস্ট আর একটা হচ্ছে ব্যাক হ্যান্ড ড্রাইভ টেস্ট। দুটো টেস্ট আইটেম, ফোর হ্যান্ড অ্যান্ড ব্যাক হ্যান্ড, সিম্পল জিনিস। এরপরে আছে হিটস টেনিস অ্যাচিভমেন্ট টেস্ট, যেটা 1967 এস্টাবলিশড হয়েছিল, যেটা মূলত ইউনিভার্সিটি প্লেয়ারদের বেসিক টেনিস স্কিল ডেভেলপ করার জন্য তৈরি হয়েছিল। যেটার মধ্যে তিনটে টেস্ট আইটেম ছিল, সার্ভিস টেস্ট, ফোর হ্যান্ড ড্রাইভ টেস্ট এবং ব্যাক হ্যান্ড ড্রাইভ টেস্ট। ক্লিয়ার? এরপরে আমাদের যে স্কিল টেস্ট আর একটা যেটা আছে, সেটা হচ্ছে ব্যাডমিন্টন স্কিল টেস্ট। এখন ব্যাডমিন্টন স্কিল টেস্টের এই লকহার্ট এমসি পিয়ারসন ব্যাডমিন্টন স্কিল টেস্ট, এখান থেকে কিন্তু মাঝে মধ্যেই এমসিকিউ টেস্ট আসে, আমি বলবো কেন। সেটা হচ্ছে 1949 সালে কিন্তু এই টেস্টটা স্টাবলিশড হয়েছিল। কাদের জন্য হয়েছিল? কলেজ ওমেন ফর জেনারেল ব্যাডমিন্টন প্লেইং এবিলিটি। যেখানে কি হয়েছিল, ওয়াল ভলিং টেস্ট, সেটার কাজ কি, কত ডিউরেশন, 30 সেকেন্ড। এর মধ্যে যতবার সে ওয়ালে ভলি করতে পারবে সেটাই তার স্কোর। এখানের একটা মজার বিষয়, এই লকহার্ট এমসি পিয়ারসনের স্কোর করা হতো, তিনটে চান্স দেবে, সেখান থেকে টি স্কোর বের করে তবেই কিন্তু স্কোর হবে। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো টি স্কোর বের করতে হয়নি। এক্ষেত্রে একটা মেজারমেন্ট করেছিল ওয়ালে। কি মেজারমেন্ট করেছিল? মেজারমেন্টটা হচ্ছে একটা ওয়ালকে টোটাল একটা 10 ফুটের একটা হাইট ওয়াল লাগবে, যেটা 5 ফুটের পরে একটা 1 ইঞ্চি একটা লাইন ড্র করতে হবে, যার উপরে 4 ফুট 11 ইঞ্চি থাকবে এবং এই ওয়াল থেকে ঠিক 3 ফিট দূরত্বে থেকে একটা লাইন দেখে টানা হবে, তাকে বলা হবে রিস্টার্টিং লাইন। এবং এই 3 ফুট থেকে আরো 3 ফুট আরো 3.5 ফুট দূরত্বে আর একটা লাইন থাকবে, যাকে বলা হবে রিস্টার্টিং লাইন। সাবজেক্ট এখানে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে কন্টিনিউয়াস 30 সেকেন্ডের মধ্যে তাকে ওই শাটেলটাকে মারতে হবে, বলটাকে রাখবে, রিবাউন্ড ফিরে আসবে। এটা করার জন্য টোটাল 3টে সুযোগ দেওয়া হবে। 3টে সুযোগের মধ্যে যতগুলো সে স্কোর করবে সেটাই তার স্কোর, সেগুলোকে টি স্কোরে কনভার্ট করে নিতে হবে। সিঙ্গেল আইটেম ওয়াল ভলিং টেস্ট। এরপরে আসে মিলার ওয়াল ভলি টেস্ট 1951। দেখো যে মিলার ওয়াল ভলি টেস্ট, আবার ভলিবলের সাথে গুলিয়ে ফেলো না, একটা হচ্ছে লকহার্ট এমসি পিয়ারসন আর একটা হচ্ছে মিলার ওয়াল। এটার কাজ কি? ভলিবলের ভলিং স্কিল, স্পিড, কন্ট্রোল এবং কনসিস্টেন্সি নির্ধারণ করেছিল। এক্ষেত্রেও কি করেছিল, ওয়াল ভলি টেস্ট করেছিল, 30 সেকেন্ডের যতগুলো ভলি হবে। এক্ষেত্রে স্কোর দেখো, 3টে চান্স, টোটাল স্কোর। এক্ষেত্রে মেজারমেন্ট করেছিল, দেখো এই মেজারমেন্টটা তোমরা দেখে নেবে, সেখান থেকে ভলি করবে। এখানে ডিস্টেন্স রেখেছিল ওয়াল থেকে 10 ফুট দূরত্বে, যতগুলো ভলি করবে 30 সেকেন্ডের মধ্যে সেটাই তার স্কোর। এরপরে আসছে ফ্রেঞ্চ শট লং সার্ভিস টেস্ট, যেটা হচ্ছে 1950 যেটা স্টাবলিশড হয়েছিল, যেটার মূল কাজ ছিল ব্যাডমিন্টন সার্ভিস স্কিল টেস্ট, যেটা দুটো সার্ভিস, একটা হচ্ছে শর্ট সার্ভিস অ্যাকুরেসি এবং লং সার্ভিস অ্যাকুরেসি। ফ্রেঞ্চ শর্ট অ্যান্ড লং সার্ভিস টেস্ট নামের মধ্যে আছে। অনেক সময় তোমরা পাবে হয়তো যে ফ্রেঞ্চ সার্ভিস টেস্ট বা ফ্রেঞ্চ সার্ভিস টেস্টের মাধ্যমে কি মেজার করা হয়, লং সার্ভিস না শর্ট সার্ভিস। দেখো ফ্রেঞ্চ সার্ভিস টেস্ট এইটা যদি থাকে, সেখানে কিন্তু মূলত ব্যাডমিন্টনের সার্ভিস এবিলিটিকে মেজার করা হয়, সেখানে কিন্তু শর্ট সার্ভিসও মেজার করছে, লং সার্ভিসও মেজার করছে। এখানে দেখো, এখানে কতগুলো মার্কিং করা আছে, সেগুলো আমরা বলছি না। তাহলে দুটো টেস্ট, একটা শর্ট সার্ভিস, একটা লং সার্ভিস। এবার এই যে স্কিল টেস্ট গুলো দেওয়া ছিল, সেখান থেকে কিছু এমসিকিউ এখানে করা আছে, সেগুলো নিয়ে আমরা মাথা ব্যথা করছি না এখন। এরপরে যেটা ছিল, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের একটা দুটো প্রশ্ন কম বেশি পরীক্ষায়, এমন কোনো পরীক্ষা নেই যেটাতে থাকেনি বা থাকবে না।
সেটা হচ্ছে এই যে বিভিন্ন প্রকার যে টেস্ট, হার্ভার্ড স্টেপ টেস্ট, কুইন কলেজ টেস্ট, বিপ টেস্ট, মার্গরিয়া কালমান টেস্ট, ব্যারোমোটর এবিলিটি টেস্ট, ইউথ ফিটনেস টেস্ট, হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস টেস্ট, সেগুলো। এখন প্রথমেই আসি আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস হার্ভার্ড স্টেপ টেস্ট। এই টেস্টটা কে এস্টাবলিশ করেছিল? বুড়া ইটিওয়াল 1943। এগুলো একদম মুখস্থ করে ফেলো। কি জন্য করেছিল? মাথায় রাখতে হবে টু মেজারমেন্ট অফ কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, যেটা হচ্ছে অ্যারোবিক ফিটনেস ক্যাপাসিটি মেজার করা। কার্ডিওভাস্কুলার মানেই হচ্ছে অ্যারোবিক ক্যাপাসিটি। যেটার জন্য প্রয়োজন কি কি ছিল? প্রয়োজন ছিল হচ্ছে আমাদের একটা স্টেপ হাইট বক্স বা একটা বেঞ্চ, আর একটা মেট্রোনম, একটা স্টপ ওয়াচ ইত্যাদি। এটার প্রসিডিওর কি ছিল? এখানে যদি তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ যে এরকম একটা বক্স, যেটাকে আমরা বলছি, তার একটা নির্দিষ্ট স্পেসিফিক হাইট ছিল। সেই হাইট যেটা ছিল সেটা হচ্ছে দু রকম, ছেলেদের ক্ষেত্রে একরকম ছিল, মেয়েদের ক্ষেত্রে একরকম ছিল। ছেলেদের ক্ষেত্রে হাইটটা হচ্ছে 20 ইঞ্চি হাইট ছিল, এবং মেয়েদের ক্ষেত্রে যে হাইটটা ছিল সেটা হচ্ছে 16 ইঞ্চি। ক্লিয়ার? কালকে আমি তোমাদেরকে টাইপিং করতে গিয়ে ওটা ভুল হয়ে গেছে, ওটা 16 ইঞ্চি হাইট হবে গার্লসের ক্ষেত্রে। সেটা হাইটটা ছিল। এখানে আরেকটা যেটা সব থেকে যেটা মাথায় রাখতে হবে, এখানে আপ আপ ডাউন ডাউন বা মেট্রোনমের টিক 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 এরকম বিপ 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 করে একটা শব্দ হয়, যেটা পার মিনিটে 30 বার কিন্তু বিপ হবে। 30 বার মানে তোমাকে প্রত্যেকবার যদি সিঙ্গেল লেগ কাউন্ট করো, তাহলে একবার মানে একবার রাইট পা উঠছে, রাইট লেফট, আবার নামছো, রাইট লেফট, এই গোটাটাকে হচ্ছে একবার। এটা 1 মিনিট এরকম 30 বার হবে। অর্থাৎ যদি সিঙ্গেল স্টেপ ধরা হয়, মিনিটে 120 বার আপ আপ ডাউন ডাউন তোমাকে কিন্তু করতে হবে। এটা কতক্ষণ ধরে চলবে? এটা 5 মিনিট ডিউরেশন ধরে চলবে। এখন যেই 5 মিনিট তোমার এই আপ আপ ডাউন ডাউন বা এই মেট্রোনমের সাহায্যে আমরা যখন শেষ করব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কে সাবজেক্টকে কি করতে হবে? তাকে একদম রেস্টিং কন্ডিশনে তাকে বসাতে হবে। বসানোর পর 1 মিনিট তাকে রেস্ট দিতে হবে। 1 মিনিট থেকে 1 মিনিট 1.5 মিনিট পর্যন্ত, 1.5 মিনিটস পর্যন্ত তার পালস কাউন্ট নিতে হবে। পালস কাউন্ট নেওয়ার পর আবার 30 মিনিটস তাকে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার পর নেক্সট 30 মিনিটস তাকে আবার পালস কাউন্ট করতে হবে। আবার 30 মিনিট রেস্ট, আবার তাকে 30 মিনিটের পালস কাউন্ট করতে হবে। এইভাবে মোট 3 বার পালস কাউন্ট তোমাকে করতে হবে। হ্যাঁ, করার পর এই হার্ভার্ড স্টেপ টেস্ট দিয়ে কিন্তু পিইআই পিইআই অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি ইন্ডেক্স আমরা মেজার করি। এখন এই পিইআই কি করে মেজার করব? পিইআই মেজার করার জন্য এখানে দেখো যে ইন্ডেক্স ফিজিক্যাল এফিসিয়েন্সি ডিউরেশন ইন সেকেন্ড, অর্থাৎ ডিউরেশন অফ এক্সারসাইজ ইন সেকেন্ড। টোটাল ডিউরেশন কত? 5 মিনিট। 5 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে হয় কত? 300 মিনিট ইন্টু 100 ডিভাইডেড বাই সাম অফ 3 পালস কাউন্ট। সাম মানে এই যে 3 বার যে পালস কাউন্ট নিচ্ছ তার যোগফল। সেটা করার পর তোমার কাছে একটা ইন্ডেক্স আসবে, একটা স্কোর আসবে। সেই স্কোরকে আমরা এই স্কোরিং এর নর্মসটাকে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। যদি কারো স্কোর 80 থেকে হ্যালো স্যার। 96, হ্যাঁ বলো। স্যার এই যে ফর্মুলাটা আছে ডিউরেশন অফ এক্সারসাইজ ইন্টু 100, এটা 2 ইন্টু টোটাল হার্ট রেট হবে। সাম ইন্টু পালস কাউন্ট ইন্টু 2। হ্যাঁ স্যার। মানে ছবিটার জন্য এই যে পালস কাউন্ট এখানে লেখা আছে, এখানে 2 একটা গুণ আছে, এটা হচ্ছে ডিভাইডেড বাই হ্যাঁ স্যার। ডিউরেশন ইন সেকেন্ড ইন 100, এটা হচ্ছে ফিক্সড। এরপরে যেটা আছে সাম অফ 3 পালস কাউন্ট ইন্টু 2। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, সেটাই বলছি, এটা ছবির জন্য এখানে ঢুকে গেছে। এখন এই যে স্কোর হবে, এবং এই স্কোর থেকে এই যে যে নর্মসটা তোমাদের কাছে আছে, এই নর্মসটাকে মুখস্থ করে ফেলবে। যেটা হচ্ছে দেখো যে আমি এখানে করার পর আমার দেখালো এফিসিয়েন্সি ইন্ডেক্স আসলো 80। তাহলে 80টা কি ভালো না এক্সেলেন্ট না গুড না এভারেজ না পোর, সেটা কিন্তু মুখস্থ করার জন্য এখানে তোমাকে নোটিসের মধ্যে পেয়ে যাবে, সেটা মুখস্থ করে ফেলবে। ক্লিয়ার? তাহলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এই হার্ভার্ড স্টেপ টেস্ট থেকে, যে এখানে এই টেস্ট করার জন্য তোমাদের যে স্টেপ হাইটের উচ্চতা কত, বয়েজদের ক্ষেত্রে কত, গার্লসদের ক্ষেত্রে কত, এক যে পালস আমাদের নেওয়া হবে, সেই পালস কাউন্ট কতবার নেওয়া হবে, কখন কখন নেওয়া হবে, ডিউরেশন কতক্ষণ সময় সে এক্সারসাইজ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এখন এই টেস্টে একটা কথা তোমাদের বলে রাখি, ধরো কোনো একটা অ্যাথলিট সে এই 5 মিনিট এক্সারসাইজ করতে পারছে না, সেটা কি করে বুঝবে? কারণ সে যদি পরপর যদি তাকে যে স্টেপ গুলো আমরা মিনিটে 30 বার যেটাকে করছি, সেই স্টেপটাকে যদি মেনটেন না করে, তাকে ফার্স্ট টাইম তাকে ওয়ার্নিং দিতে হবে। ওয়ার্নিং দেওয়ার পরে যদি সে না পারে পরের মিনিটে, তখন তাকে ইমিডিয়েট তাকে সেখান থেকে বসিয়ে তার পালস কাউন্ট করা যাবে। এরকম কথাও কিন্তু লেখা আছে, কিন্তু মাথায় রাখতে হবে ডিউরেশন 5 মিনিটস। ক্লিয়ার?
এবার আসছি ঠিক সিমিলার আর একটা টেস্ট, যেটার নাম হচ্ছে কুইন্স কলেজ টেস্ট, যেটা এমসি অ্যাডেল ইটিএল 1972-তে যেটাকে স্টাবলিশ করেছিল। যেটার কাজ ছিল কি, এস্টিমেশন অফ ভিও2 ম্যাক্স অর্থাৎ কার্ডিওভাস্কুলার ফিটনেস নির্ণয় করার জন্য করেছিল। যেটা কাদের ক্ষেত্রে করেছিল, কলেজ ওমেনদের জন্য। এক্ষেত্রেও যে একটা স্টেপের যে হারবার্ট স্টেপ টেস্টে আমরা যে বলেছিলাম স্টেপ হাইট দরকার, এক্ষেত্রে এরকম একটা স্টেপ হাইট তোমাকে নিতে হবে যার উচ্চতা ছিল 16 থেকে 17 ইঞ্চি, কোনো কোনো বইতে লেখা আছে 16.25 ইঞ্চি বা 16 থেকে 17 ইঞ্চি, কোনোটাই ভুল নয়। এখন এইটা হচ্ছে তাহলে হাইটের দেখো ডিস্টেন্স, এক্ষেত্রে কিন্তু একটাই ফিক্সড হাইট। অন্যগুলোতে কি হাইট ছিল, হারবার্টের মধ্যে 20 ইঞ্চি ফর বয়েজ, 16 ইঞ্চি ফর গার্লস, এক্ষেত্রে 16.25 ইঞ্চি ফর এভরিওয়ান। ক্লিয়ার? আর কি করেছিল, মেলদের ক্ষেত্রে স্টেপিং এর পরিবর্তন দেখো, হারবার্ট স্টেপে ছিল হচ্ছে 30, আর এটাই হচ্ছে কত 24 স্টেপ ফর মেল। আবার ফিমেলদের কত কত 22 স্টেপস। ক্লিয়ার? তাহলে দেখো আর হচ্ছে ডিউরেশনটা দেখো পাল্টে গেছে, এক্স্যাক্টলি 3 মিনিট। হারবার্ট স্টেপে কত মিনিট ছিল, 5 মিনিট। তাহলে ডিফারেন্স গুলো কোথায় দেখো, ফার্স্ট আমরা স্টেপিং এর হাইটের ডিফারেন্স, হারবার্ট স্টেপে দু ধরনের ডিফারেন্সের কথা বলেছে, এখানে একটাই 16.25 ইঞ্চি। তারপরে আসছি টোটাল ডিউরেশন, হারবার্ট স্টেপে বলেছে 5 মিনিট, এক্ষেত্রে এ বলছে হারবার্ট স্টেপ কুইন্স কলেজ টেস্টে বলছে না 3 মিনিট। আর হারবার্ট স্টেপে যেটা ফিক্সড ছিল সেটা হচ্ছে স্টেপিং, যে বোথ বয়েজ অ্যান্ড গার্লস সেম স্টেপ। এক্ষেত্রে কুইন্স কলেজ স্টেপে কি করলো না, বয়েজদের ক্ষেত্রে অর্থাৎ মেলসদের ক্ষেত্রে 20 স্টেপস পার মিনিট, আর ফিমেলদের ক্ষেত্রে 22 স্টেপস পার মিনিট ছিল। তাহলে এই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? এরপরে আসি আমাদের এখানে ভিও2 ম্যাক্স এর ফর্মুলা দেওয়া আছে, সেগুলো নিয়ে আর বলছি না, তোমরা দেখে নেবে। আচ্ছা, এখানে আরেকটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখান থেকে আমরা কখন হার্ট রেটটা কাউন্ট করবো। ওখানে তো হারবার্ট স্টেপ এক্সারসাইজ করার পর 1 মিনিট রেস্ট দিয়েছিলে, এখানে না, এখানে কুইন্স কলেজ শেষ as soon as possible, যেই এক্সারসাইজ শেষ হচ্ছে উইদিন 5 to 20 সেকেন্ডের মধ্যে কিন্তু পালস কাউন্ট করতে হবে। হ্যাঁ, সেখানে 15 সেকেন্ডের পালস কাউন্ট করতে হবে, আগেরটায় 30 সেকেন্ড করছিলাম, এটা 15 সেকেন্ড পালস কাউন্ট করে ইন্টু 4 1 মিনিটে কনভার্ট করতে হবে, কারণ আমরা যেটা ইউনিট লিখি বিটস পার মিনিট, মানে 1 মিনিটে কতবার হার্ট বিটস হচ্ছে। তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার এক্সারসাইজ শেষ হলো, শেষ হওয়ার পর তাকে বসিয়ে দিই, তার পালস কাউন্ট করবো, কতক্ষণের জন্য করবো, অনলি ফর 15 মিনিট, সেটাকে মাল্টিপ্লাই ইন্টু 4 করবো, তবেই কিন্তু টোটাল আমরা হার্ট রেটটাকে পাবো। এরপরে ভিও2 ম্যাক্স এর ফর্মুলায় ফেলে আমাদের কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? এরপরে যেটা আরেকটা অ্যারোবিক ফিটনেস বা কার্ডিওরেসপিরেটরি ফিটনেসের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ টেস্ট আছে, যেটা হচ্ছে বিপ টেস্ট, বা এই বিপ টেস্টের অনেকগুলো নাম আছে অল্টারনেটিভ, বিপ টেস্ট বা 20 মিটার শাটল রান টেস্ট বা মাল্টি স্টেজ ফিটনেস টেস্ট বা পিসার টেস্ট বা অ্যারোবিক কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স টেস্ট। কতগুলো নাম দেখো, অনেকগুলো নাম কিন্তু। এর এর কাজ কি, টু অ্যাসেস দ্য কার্ডিওভাস্কুলার। বলো। স্যার, হ্যাঁ, আচ্ছা, বলো বলো। বিপ টেস্ট আর ব্লিপ টেস্ট একই জিনিস, মানে BLEEP বিএল একই ডবল টেস্ট? ইপি। পি, হ্যাঁ। এই ব্লিপ টেস্ট কি একই, মানে আপনার নোটেই দেখছিলাম যে ব্লিপ আছে কথা, কোথায় বলো তো? মানে আগের নোটসটাতে দেখেছিলাম বিপ টেস্টও কোথাও আছে আর ব্লিপ টেস্টও আছে, এল ওটা আছে। স্পেলিং কিছু মিস্টেক হতে পারে। বিপ আচ্ছা টেস্ট আচ্ছা, ওই ব্লিপ কারণে, টেস্ট, আচ্ছা ঠিক আছে। বিপ ব্লিপ টেস্ট আমি এখনো মানে আমার নলেজে নেই, দেখতে হবে। ওটা হয়তো ঠিক স্পেলিং আছে, কিছু মিস্টেক, বা আমি একবার দেখে নেবো, তুমি একবার আমাকে ওই টেক্সট করে দিও তো গ্রুপে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার এইটারও কাজ কি, টু অ্যাসেস দ্য কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স বা এফিসিয়েন্সি বা ভিওটিমেক যাই বলি না কেন, সেটা মেজার করছে। এটার মজার বিষয় হচ্ছে এখানে মেজারমেন্টের জন্য একটা 20 মিটারের জায়গা দরকার, যেহেতু 20 মিটার এখানে একটা ডিস্টেন্স বলেছে, দুটো মার্কার দিয়ে এই 20 মিটার ডিস্টেন্সকে বোঝানো দরকার। এই দুটো ডিস্টেন্স হচ্ছে 20 মিটার। যেটার জন্য কি দরকার, এখানে এই বিপ বিপ করার জন্য একটা শব্দ, একটা কোনো একটা যন্ত্র বা কোনো একটা ডিভাইস, বা আমরা যদি যখন সাধারণত আমাদের জেনারেল যে আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্লাসে সেগুলো আমরা হুইসেল ব্যবহার করি। এখন এখানে সিস্টেমটা কেমন, এখানে কোনো অ্যাথলিট দাঁড়িয়ে আছে, প্রথম বিপের সাহায্যে সে দৌড়াবে, দৌড়ে অপর প্রান্তে যাবে, যাওয়ার পর সে অপেক্ষা করবে পরের বিপের জন্যে, পরের বিপ যেই যখন দেওয়া হলো সে আবার এখানে ফিরত আসবে। এটা করে তার একটা লেভেল কমপ্লিট হলো। আবার এইভাবে কিন্তু চলতে থাকবে, পরপর তার লেভেল বাড়তে থাকবে, যত লেভেল বাড়তে থাকবে তত এই বিপি এর মধ্যে ডিস্টেন্স কিন্তু কমতে থাকবে, এবং এই ডিস্টেন্স কমার ফলে দেখা যাচ্ছে প্রতি মিনিটে তার গতি বাড়বে 0.5 কিলোমিটার পার আওয়ার।
তাহলে কি বারবার কিন্তু বিপ করেই যে প্রথমবার যে সময়টাকে আমি দিলাম পরশ সেই সময়টা কিন্তু ধীরে 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 কি হবে কমতে থাকবে, কমতে থাকলে যত বেশি রান করবে। এইভাবে করলে তার লেভেল এবং কতগুলো শাটেল মানে কতবার সে যাচ্ছে এদিক ওদিক সেই সংখ্যাটা আমরা পাচ্ছি। পাওয়ার পর সেটাকে আমরা স্কোর বের করে সেখান থেকে আমরা VO2 max নির্ণয় করবো। এই হচ্ছে বিপ টেস্টের মূল কথা। এখন কোনো অ্যাথলিট যদি সময় মতো না পৌঁছালে তাকে কি করতে হবে, ওয়ার্নিং দিতে হবে। দ্বিতীয়বারও যদি দুটো বিপের মধ্যে যদি না হয় তাকে টেস্ট থেকে বাদ দিতে হবে, অর্থাৎ যে পর্যন্ত কমপ্লিট করলো সেটাই হবে তার স্টেপ, কত নম্বর স্টেপ পর্যন্ত সে পাস করতে পারলো। ক্লিয়ার? এরপরে আছে মার্জারিয়া কালম্যান পাওয়ার টেস্ট, যেটা মূলত আমাদের পাওয়ার এক্সপ্লোসিভ পাওয়ার, লোয়ার বডি লোয়ার এক্সট্রিমিটি এক্সপ্লোসিভ পাওয়ার, যাকে আমরা অনেক সময় অ্যানোরোবিক ক্যাপাসিটি মেজার নাম হিসাবেও কিন্তু পরিচিত। এই টেস্টটা দেখো এখানে লেখাই আছে লোয়ার বডি অ্যানোরোবিক পাওয়ার এক্সপ্লোসিভ স্ট্রেংথ নির্ণয় করে এই টেস্টের মাধ্যমে। তাহলে পরীক্ষায় যদি আসে যে অ্যানোরোবিক পাওয়ার টেস্ট মেজারমেন্টের নাম, তখন কিন্তু এই কালমানা পাওয়ার টেস্ট এটা একদম দিয়ে দেবে। আবার এক্সপ্লোসিভ পাওয়ার টেস্টে যদি এটা উদাহরণ থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারবে। এক্ষেত্রে টেস্টের মজার বিষয় কি ছিল, যে একটা সিঁড়ি একটা স্টেয়ার দরকার ছিল, যেটার মধ্যে 9 থেকে 12 ধাপ বিশিষ্ট সিঁড়ি এবং যার প্রতিটি ধাপের উচ্চতা ছিল 17.8 সেন্টিমিটার করে। যেমন আমরা নর্মাল যেমন বাড়ির সিঁড়ি থাকে ওরকম একটা সিঁড়ি যার উচ্চতা হবে 17.8। কতগুলো স্টেপ দরকার ছিল, 9 থেকে 12টা স্টেপ দরকার ছিল। এবং যেখান থেকে আমরা শুরু করব সেই সিঁড়ি থেকে 6 মিটার দূরে কিন্তু আমাদের স্টার্টিং লাইন থাকবে। ক্লিয়ার? মানে সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে 6 মিটার দূরে আমাদের স্টার্টিং লাইন থাকবে। এবং দৌড় শুরু করে যখন আমরা করব এই 6 মিটার দূর থেকে যখন সিগন্যাল পাবো গো শুরু করব, এবং শুরু করার পরে যখন তৃতীয় নাম্বার সিঁড়ি এবং ষষ্ঠ এবং নবম ধাপে পা রাখবো, ফার্স্ট পা রাখছি কিসে, তৃতীয় নাম্বার সিঁড়িতে, লাস্ট পা রাখছি কিসে, নবমতম সিঁড়িতে যখন রাখবো এই তৃতীয় থেকে নবমতম সিঁড়িতে ওঠার যে সময় সেটা আমরা স্টপ ওয়াচে রেকর্ড করব। ক্লিয়ার? তাহলে কি করছে, একটা 12টা সিঁড়ি থাকবে, 12টা সিঁড়ি যুক্ত কোনো একটা জায়গাকে আমরা বেছে নেব যার ধাপের উচ্চতা 17.8 সেন্টিমিটার। আমরা সেই সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি থেকে আমরা 6 মিটার দূরে একটা স্টার্টিং লাইন করব। সাবজেক্ট সেই 6 মিটার দূরে দাঁড়িয়ে থাকবে। 6 মিটার দূরে দাঁড়িয়ে থাকার পর যখন সিগন্যাল রেডি গো দেওয়া হবে সাবজেক্ট দৌড়াবে। দৌড়ে যখন ফার্স্ট স্টেপ প্রথম স্টেপ তৃতীয় নম্বর সিঁড়িতে রাখবে সেখান থেকে টাইমিং স্টার্ট কত নম্বর স্টেপ পর্যন্ত, 9 নম্বর সিঁড়ি স্টেয়ার পর্যন্ত সেটাকে কিন্তু যখন পা রাখবে সেটা স্টপ হবে। এই জন্য কি করতে হবে, তৃতীয় নম্বর সিঁড়ি থেকে ষষ্ঠ নম্বর সিঁড়ি এবং নবম নম্বর সিঁড়ি তিনটে সিঁড়িকে পরপর মার্কিং করে রাখতে হবে যাতে আমাদের স্টপ ওয়াচ চালাতে সুবিধা হয়। ক্লিয়ার? 3টি টায়াল দেওয়া থাকবে এবং প্রতিটি টায়ালের মাঝে 2 থেকে 3 মিনিটের বিশ্রাম দেওয়া হবে। এক্ষেত্রে এই পাওয়ার যেটা ওয়াটস মেজার করব সেটা কি করে, ফর্মুলাটা মাথায় রাখতে হবে। P = m × d × 9 × 8, 9 × 8 হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ফিক্সড, যেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটির মান বাই টি। এখানে P = হচ্ছে দেখো পাওয়ার, আর হচ্ছে M ফর হচ্ছে বডি মাস অর্থাৎ তোমার যা বডি ওয়েট কেজি, আর D = ভার্টিক্যাল ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স তুমি কভার করছো ওই সময়ের মধ্যে ওই মেজারমেন্টটা, আর হচ্ছে বিটুইন স্টেপস 3 to 9 মিটারের যে সময়টা নিচ্ছ, T ফর টাইম সেকেন্ড, কত সময় নিচ্ছ, করে এই ফর্মুলা বের করে এই টেস্টের আমাদের ক্যালকুলেশন করা হয়, পাওয়ার মেজারমেন্ট করা হয়। ক্লিয়ার? এরপরে আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট টেস্ট যেটা অ্যাকর্ডিং টু তোমাদের সিলেবাস, ব্যারো মোটর এবিলিটি টেস্ট। সেটা তোমরা সবাই পরিচিত। কে করেছিল, ডক্টর হোরাল্ড এম ব্যারো। কত সালে করেছিল, 1954। কি কারণে করেছিল, জেনারেল প্লেইং এবিলিটি মেজার করার জন্য করেছিল। এখন ব্যারো যখন তার এই টেস্টটা স্টাবলিশ করেছিল, যখন তার মাস্টার থিসিস কমপ্লিট করে ঠিক সেই টাইমে তার গবেষণার সময় এই কাজটা তখন সে স্টাবলিশ করেছিল, তখন প্রথমে এই ব্যারো মোটর এবিলিটি টেস্টের একটা লং ফর্ম যেখানে 6টা টেস্ট আইটেম যুক্ত টেস্ট ব্যারো একটা স্টাবলিশ করেছিল। সেগুলো কি কি যদি আমরা দেখি, প্রথমে দেখছি আমরা এজিলিটি মেজার করার জন্য ব্যারো ইউজ করেছিল কি, ঝিকঝ্যাক রান। এরপরে করেছিল স্ট্রেংথকে মেজার করার জন্য ব্যারো স্টাবলিশ করেছিল মেডিসিন বল থ্রো। আরেকটা ছিল কি আই হ্যান্ড কোঅর্ডিনেশন, যার জন্য ওয়ার্ল্ড হ্যান্ড টস টেস্ট সেটা ব্যবহার করেছিল। আরেকটা ছিল ইয়ার্ড, সেখানে কিন্তু 60 ইয়ার্ড ব্যারো ব্যবহার করেছিল, 60 ইয়ার্ড মাথায় রাখতে হবে। তারপরে কি ছিল, আর্ম স্ট্রেংথ, যেটার জন্য সফট বল থ্রো ফর ডিস্টেন্স যেটাকে করেছিল, এবং আরেকটা ছিল পাওয়ার, যেটা হচ্ছে লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ এসবিজে স্ট্যান্ডিং বল জাম্প, সেটা করেছিল। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যার কারণে তখন এই লং ফর্মটাকে বাদ দেয়, বাদ দিয়ে ব্যারো কি করেছে, একটা সফট ফর্ম যেটা তৈরি করেছিল, যেটা আমরা পড়ি, সেটা কি, যেটার ভিতর টেস্ট ব্যাটারি 2 নামে পরিচিত।
ফার্স্ট যেটা করেছিল সেটা টেস্ট ব্যাটারি 1, এটা টেস্ট ব্যাটারি 2। সেখানে মাত্র 3টে টেস্ট আইটেম রেখেছিল। এক হচ্ছে এজিলিটি, হ্যাঁ, যেটা জিগজ্যাগ রানার দ্বারা মেজার করেছিল। আর একটা হচ্ছে স্ট্রেংথ মেজার করেছিল কি মেডিসিন বল পার্ট। আর একটা করেছিল পাওয়ার ফর লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ এসবিজে। ক্লিয়ার? তাহলে ব্যারোমিটার এবিলিটি টেস্টের মোট কটা আইটেম? 3টে আইটেম। টেস্ট ব্যাটারি অনেক কটা আইটেম? 6টা আইটেম। সেগুলো কি কি? এজিলিটি, স্ট্রেংথ, পাওয়ার, আই হ্যান্ড কোঅর্ডিনেশন, স্পিড, আর্ম শোল্ডার স্ট্রেংথ, আর হচ্ছে পাওয়ার। আর শর্ট ফর্ম কি কি? PAS, পাস। মনে রাখবে শর্ট ফর্ম PAS, পাস। ক্লিয়ার? তাহলে পাস, পি ফর কি? পাওয়ার। এ ফর কি? এজিলিটি। এস ফর কি? স্ট্রেংথ। তাহলে এই পাওয়ার মেজার করার জন্য কি করেছিল? স্ট্যান্ডিং বট জাম্প। আর এ ফর এজিলিটি মেজার করার জন্য করেছিল জিগজ্যাগ রান। আর এস ফর স্ট্রেংথ মেজার করার জন্য করেছিল মেডিসিন বল পার্ট। ক্লিয়ার? এই হচ্ছে ব্যারোমিটার এবিলিটি টেস্ট। এরপর আসছি তোমাদের ইউথ ফিটনেস টেস্ট, তোমাদের সিলেবাসে আছে, যেটা হচ্ছে 1957-এ করেছিল, যেটার আমরা নাম বলছি আফার ইউথ ফিটনেস টেস্ট। আফার তোমরা শুনেছো? আফার, যেটার ফুল ফর্ম কি? এ ফর আমেরিকান, এ ফর অ্যালায়েন্স, এইচ ফর হেলথ, পি ফর ফিজিক্যাল, ই ফর এডুকেশন, আর ফর রিক্রিয়েশন। এখানে গিয়েই থেমে গেছে। আফার ইউথ ফিটনেস টেস্ট কাদের জন্য হয়েছিল? কোন এজ গ্রুপ? 5 থেকে 12 বছরের জন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে করেছিল। সেক্ষেত্রে কটা আইটেম ছিল? 6টা টেস্ট আইটেম, যেটা তোমরা সবাই জানো। পুল আপস এন্ড ফ্লেক্সড আর্ম। পুল আপস কাদের জন্য? ফর বয়েজ, ফ্লেক্সড আর্ম ফর গার্লস। সিট আপস, সিট আপস কি করেছিল? তোমাকে অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেংথ এন্ড এন্ডুরেন্স মেজার করার জন্য করেছিল, যেটার 1 মিনিট সিট আপ করতে হবে। শাটল রান এজিলিটির জন্য, স্ট্যান্ডিং বট জাম্প পাওয়ারের জন্য, 50 ইয়ার্ড ড্যাশ যেটা স্পিড, 600 ইয়ার্ড রান যেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স। ক্লিয়ার? এই হচ্ছে ইউথ ফিটনেস টেস্ট। এখন এর বাইরেও না ভেরিয়াস ফিটনেস টেস্ট আছে, যেগুলো আমাদের একটু পরিচিত হওয়া দরকার। কোন টেস্টগুলো যে আমাদের এই সাথে সাথে যুক্ত, সেটা হচ্ছে যেটা কি ছিল? এই যে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স মেপার জন্য আরো কত কত টেস্ট আছে, সেই টেস্টগুলো আমরা দেখো এখানে নাম লিখেছি। 600 ইয়ার রান, 1 মাইল রান টেস্ট, 20 মিটার শাটল রান টেস্ট, কুপার 12 মিনিট রান অ্যান্ড টেস্ট, হার্ভার্ড স্টেপ টেস্ট, কুইন কলেজ স্টেপ টেস্ট। এরপর আছে কি মাসকুলার স্ট্রেংথ এন্ড এন্ডুরেন্স মাপার জন্য কি কি করেছিল? পুল আপস করা যায়, ফ্লেক্সড আর্ম, সিট আপস, পুশ আপ, হ্যান্ড গ্রিপ টেস্ট, স্ট্যান্ডিং বট জাম্প, ভার্টিক্যাল জাম্প। এগুলো তোমাদেরকে দিয়েছি এই কারণে যাতে এমসিকিউ প্রশ্নে এই ধরনের অপশন থাকলে তুমি মাসকুলার স্ট্রেংথ মানার জন্য পুশ আপ দেওয়া আছে। ঠিক আছে? পুশ আপ সেই জন্য তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য দেওয়া আছে। ফ্লেক্সিবিলিটি টেস্টের জন্য কি কি টেস্ট আমরা ব্যবহার করতে পারি? সিট অ্যান্ড রিস্ট টেস্ট, টো টাচ টেস্ট, শোল্ডার ফ্লেক্সিবিলিটি টেস্ট, টাং লিপ টেস্ট এন্ড ব্যাক স্ট্রেচ টেস্ট। এজিলিটির জন্য আমরা কি কি করতে পারি? শাটল রান, ইলিউশন এজিলিটি টেস্ট, টি টেস্ট, সিমো এজিলিটি টেস্ট, অ্যাকশন এজিলিটি টেস্ট, স্কোয়াড থার্স্ট এক্সেট্রা। আরেকটা আছে বুমেরাং রান। কোঅর্ডিনেশনের জন্য কি করতে পারি? ওয়াল টস টেস্ট, বল ক্যাচ টেস্ট, প্লেট ট্যাপিং টেস্ট, স্টিক্স টেস্ট, জাম্প রোপ টেস্ট এবং হেক্সাগোনাল অবস্টাকেল টেস্ট। ব্যালেন্সের জন্য কি করব? ব্যালেন্সের জন্য আমরা স্টক স্ট্যান্ড টেস্ট আর ফ্লোমিং ব্যালেন্স টেস্ট। আর একটা আছে ব্যালেন্স বিম ওয়াক টেস্ট, ওয়াই ব্যালেন্স টেস্ট, অল লেগ স্টান্স টেস্ট। আর রিয়াকশন টাইমের জন্য কি করব? রুলার ড্রপ টেস্ট, অডিও রিয়াকশন টাইম টেস্ট, আর হচ্ছে বল ড্রপ টেস্ট, লাইট বোর্ড টেস্ট। ক্লিয়ার? এইবার এই যে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস কেও আরো কতগুলো ভাবে ভাগ করা যায়, যেগুলোকে আমরা এখানে দেখো এটা করেছি যে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স মেজার করার জন্য তোমাকে তার বিভিন্ন পরীক্ষার নাম, তার পরীক্ষার উদ্দেশ্য, তার পদ্ধতি, স্কোরিং ইত্যাদি বিষয়গুলো, মাসকুলার স্ট্রেংথও সেই করা আছে, ফ্লেক্সিবিলিটিও করা আছে, নমনীয়তাও করা আছে। এই কথাগুলো একটু ভাবে কিভাবে করা আছে তার ফর্মুলা ইত্যাদি বিষয়গুলো এখানে আছে। সিলেবাসে আরেকটা যে ছোট্ট টপিক যেটা ছিল আমাদের অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট, সেই সম্পর্কে আমাদের জানা দরকার। অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট মানে আমরা বিভিন্ন প্রকার বডিকে যখন বডি প্রপোর্শনকে আমরা মেজার করি তখন তাকে আমরা অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট বলি। সেগুলো কি কি? হাইট মেজার করা যায় বিভিন্ন স্টেডিমিটার বা মেজারিং স্কেল দিয়ে, আর হচ্ছে ওয়েট, আর হচ্ছে বিএমআই। এই বিএমআই হচ্ছে থেকে মাঝে মধ্যেই প্রশ্ন আসে। আর হচ্ছে কি বিভিন্ন সারকামফারেন্স আমরা মেজার করি, যেখান থেকে আমরা ওএসটি রেশিও বের করি। এই যে ওএসটি রেশিও যার কাজ হচ্ছে কি করে কি কি দিয়ে মেজার করে সেগুলো এখানে লেখা আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। আর হচ্ছে বিভিন্ন প্রকার স্কিন ফোল্ড থিকনেস আমরা মেজার করি, যেটা হচ্ছে বডি ফ্যাটস পার্সেন্টেজ বের করার জন্য। দুটো দিক, এক হচ্ছে ওএসটি রেশিও যেটা হচ্ছে আমরা সারকামফারেন্সের সাহায্যে মেজার করছি, যেটা বডি ফ্যাটস পার্সেন্টেজ বের করছি। আর একটা হচ্ছে স্কিন ফোল্ড থিকনেস মেজার করছি, সেটা কি জন্য ব্যবহার করছি? শুধুমাত্র বডি ফ্যাট পার্সেন্টেজ উইথ দি হেল্প অফ স্কিন ফোল্ড ক্যালিপার। ক্লিয়ার? এরপর আসে আরো কিছু ফিটনেসের টেস্ট,
আমরা রেখেছি তোমাদের জন্য যে হেলথ রিলেটেড আমি এখানে বিভিন্ন প্রকার টাইপস অফ ফিটনেসকে আমি কিছু ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেছি। যেটা ধরো আমাদের হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এই হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস টেস্টের কম্পোনেন্ট গুলো নাম জানা দরকার তোমাদের ভীষণভাবে। কোনগুলোকে আমরা হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস বলবো, কোনগুলোকে স্কিল রিলেটেড ফিজিক্যাল ফিটনেস বলবো, এবং কোনগুলোকে আমরা মোটর ফিটনেস টেস্ট বলবো। তাহলে হেলথ রিলেটেড যেগুলো কি, যেগুলো মূলত জেনারেল হেলথ এবং সাধারণ স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য, সেগুলোর নাম কি কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, মাসকুলার স্ট্রেংথ, মাসকুলার এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, বডি কম্পোজিশন। পরীক্ষার সময় মাঝে মধ্যেই কিন্তু এমসিকিউ দেওয়া আসে, নিচের কোনটি হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর অংশ নয়। তখন তাহলে সমস্ত উদাহরণ দিয়ে একটা তোমাকে স্কিল রিলেটেড ফিটনেস এর নাম দিয়ে দিল, তখন কিন্তু মাথা রাখতে, ওই জন্য ওটা মুখস্থ করা দরকার। এরপর আসি স্কিল রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর নামগুলো কি কি, এজিলিটি, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, পাওয়ার, স্পিড, রিঅ্যাকশন টাইম, এগুলো সব আমার স্কিল রিলেটেড ফিটনেস, যেগুলো সরাসরি খেলাধুলা পারফরমেন্সকে প্রভাব বিস্তার করছে। আবার এই মোটর ফিটনেস কোনগুলোকে আমরা বলবো, কম্বিনেশন অফ স্পিড, এজিলিটি, পাওয়ার, কোঅর্ডিনেশন, ব্যালেন্স, রিঅ্যাকশন টাইম। মাথা রাখবে মোটর ফিটনেস এর মূলত 6টা কম্পোনেন্ট: স্পিড, এজিলিটি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, রিঅ্যাকশন টাইম। আর একটা ফিটনেস টেস্টকে আমি ভাগ করেছি, যেটা হচ্ছে স্পেশাল ফিটনেস টেস্ট হিসাবে নাম দিয়েছি, যেটা হচ্ছে স্পেশাল পপুলেশনের জন্য। যেটা ধরো স্পেশাল জনগোষ্ঠী, কিছু ওল্ডার অ্যাডাল্ট বা প্রেগনেন্ট ওমেন বা কিছু ইনজুরিকে প্রিভেনশন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মডিফাইড টেস্ট দেওয়া হয় বা মডিফাইড এক্সারসাইজ দেওয়া হয়, সেই জন্য আমি স্পেশাল ফিটনেস টেস্ট হিসাবে নাম রেখেছি। এই হচ্ছে আমাদের গোটা যে সিলেবাস ছিল, সেই সিলেবাসের হচ্ছে গোটাটাই আমাদের কভার হয়ে গেল। এখন তোমরা বলো, তোমাদের এখানে এমসিকিউ দেওয়া আছে, টোটাল আমরা 1000টা টার্গেট রেখেছিলাম, সেই মতো করে তোমাদেরকে 1000টা এমসিকিউ, দেখো লাস্ট 1000টা এমসিকিউ দেওয়া আছে। তার মানে এরপর আমাদের আসবো কিছু কুইজে। এখন কুইজ শুরু করার আগে তোমাদেরকে বলো, তোমাদের কোনো কোয়ারিজ কিছু যদি থাকে, না হলে আমরা কুইজ নিয়ে আলোচনা করব, প্লাস প্রিভিয়াস ডেটের মক টেস্টের কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করবো। বলো, এনি কোয়ারিজ? আজকের যে বিষয়টা সেটা সম্পূর্ণ তোমাদেরকে পড়া মুখস্থ করা ছাড়া এর ভেতরে ঢোকার কোনো জায়গা নেই। প্রথম দিনের ক্লাসে অনেক কিছু বোঝার জায়গা ছিল, এইগুলো শুধু মুখস্থ করে যেতে হবে। বলো, এনি কোয়ারিজ? কারো প্রয়োজন হলে বলো, না হলে তো না বলতে পারো, তাহলে আমরা কুইজে যাই, সময়টাকে নষ্ট করবো না। না স্যার, ক্লিয়ার। আর প্রত্যেকটা টেস্টের ওই মেজারমেন্ট গুলো মনে রাখতে, মানে প্রত্যেকটাই মেজারমেন্ট খুব পড়তে হবে, একটা, তাই তো? মেজারমেন্ট ওই স্পেসিফিক দেখবে যেগুলোকে ইম্পর্টেন্ট মেজারমেন্ট, সেগুলো আমি এই এখানে নোটসে দিয়ে দিয়েছি। তার বাইরে ওই ইয়ে টেস্টের মেজারমেন্ট ফেজারমেন্ট খুব একটা আসে না। কমন যে টেস্টগুলো আছে, ধরো ম্যাকডোনাল্ড সকাল টেস্ট, ওয়াল ভলি টেস্ট, ব্র্যাডি ভলিবল টেস্ট, জনসন বাস্কেটবল এবিলিটি টেস্ট, এগুলো কমন টেস্ট, যেগুলো আমরা বিপিএড সিলেবাসে সচরাচর করি। সেই টেস্টগুলোর তুমি মেজারমেন্ট গুলো এখানে দেওয়া আছে অলরেডি। আর যে টেস্টগুলো দেওয়া নেই সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সেগুলো এই তোমাদের এই সিলেবাসের জন্য না, সেটা আরো আপার লেভেলের জন্য ঠিক আছে, 11-12 এর জন্য না। ওকে স্যার। 1 মিনিট হোল্ড করো, আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। এই সিলেবাসটা পুরো একদম সিবিএসসি তে যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে ওরা তুলে দিয়েছে। বেশ, তাহলে আজকে আমরা চলে আসি আমাদের আজকে যে কুইজ, সেখান থেকে আমরা কুইজের কিছু প্রশ্ন নিয়ে সবাই একদম যতজন আছো সবাই রেসপন্স করবে।
এখানে বলেছে 1 নম্বর প্রশ্ন, এ টেস্ট ইজ মেনলি ইউজড ফর, একটা টেস্ট পরীক্ষা মূলত ব্যবহৃত হয় ডেটা কালেকশন, ট্রেনিং, মোটিভেশন, থেরাপি। ডেটা কালেকশন। ভেরি গুড অপশন, ভেরি গুড অপশন এ ডেটা কালেকশন। কোশ্চেন নাম্বার 2, এ গুড টেস্ট মাস্ট হ্যাভ, একটি ভালো অভিজ্ঞতার বৈশিষ্ট্য ভ্যালিডিটি, ভালো করে পড়ো আগে, ভ্যালিডিটি, পপুলারিটি, কস্টলেসনেস, কমপ্লেক্সিটি, কোনটা হবে বলো? ভ্যালিডিটি। ভ্যালিডিটি কারেক্ট আনসার, ওকে ভেরি গুড। অবজেক্টিভ মিন্স freedom for personal bias, consistency, validity, practically. Objectivity means অপশন এ, consistency. অপশন Option ফ্রিডম ফ্রম পার্সোনাল। objectivity কথাটা আমরা কি বলেছিলাম? ভ্যারাইটিস অফ এক্সামিনার, ফ্রিডম ফর পার্সোনাল বায়াস। অবজেক্টিভিটির মূল উদ্দেশ্য ছিল ভ্যারাইটি অফ এক্সামিনার দেখলে একই রকম থাকবে, তাহলে এখানে বায়াসনেসের কোনো প্রশ্ন থাকবে না, তাহলে ফ্রিডম ফ্রি হওয়া দরকার। অপশন ইজ দ্য কারেক্ট আনসার। স্ট্রেংথ মেজারমেন্ট টুল, ডায়নামোমিটার। আগের দিন পরীক্ষা এই ধরনের প্রশ্নতে সবাই অনেকে ভুল উত্তর করেছিল, আমি জানি না। স্পিড মেজারমেন্ট কি দিয়ে করব? এই অপশনগুলো থেকে 50 মিটার ড্যাশ, ভেরি গুড। রিঅ্যাকশন টাইম টেস্ট, নিচের কোনটি রিঅ্যাকশন টাইম টেস্ট? অপশন এ। ভেরি গুড, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 7, কোঅর্ডিনেশন টেস্ট, ভেরি গুড। এন্ডুরেন্স টেস্ট, ভেরি গুড। বডি কম্পোজিশন টেস্ট, স্কিন কোল্ড। ভেরি গুড। পাওয়ার টেস্ট, ভেরি গুড। মর খ্রিস্টান সকার স্কিল টেস্ট কি মেজার করে? ডিবলিং, শুটিং, বলিং, পাসিং, ব্লকিং, বলো। ডিবলিং শুটিং। ভেরি গুড। এখানে দুটো অপশন আছে বলে তাই বললে নাকি? যাই হোক, ডিবলিং এন্ড শুটিং, ভেরি গুড। ব্র্যাডি ভলিবল টেস্ট কি মেজার করে? হ্যাঁ, পাসিং সেটিং, ভেরি গুড অপশন এ। লকহার্ট এমসি পিয়ারসন টেস্ট কোন গেমের ক্ষেত্রে? ব্যাডমিন্টন, সকার, হকি, বাস্কেটবল, ব্যাডমিন্টন। ভেরি গুড অপশন এ, ভেরি গুড। ফ্রেঞ্চ শর্ট সার্ভিস টেস্ট কোন গেমে যুক্ত? হ্যাঁ, ফ্রেঞ্চ শর্ট সার্ভিস টেস্ট কোন গেমের সাথে যুক্ত? টেনিস। না, ফ্রেঞ্চ শর্ট সার্ভিস টেস্ট ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ব্যাডমিন্টন শর্ট সার্ভিস, লং সার্ভিস। বলেছিলাম না, ফ্রেঞ্চ সার্ভিস টেস্ট দুটো হয় সার্ভিস, একটা হচ্ছে শর্ট, একটা লং। কোন গেম? ব্যাডমিন্টন। মিলার ওয়াল ভলি টেস্ট কোন গেমের সাথে যুক্ত? ব্যাডমিন্টন। হার্বার্ট স্টেপ টেস্ট মেজার করছে কি? বেশ। টেপ হাইট ফর হার্বার্ট স্টেপ টেস্ট ফর গার্লস 16 ইঞ্চি, ভেরি গুড। কুইন্স কলেজ স্টেপ টেস্ট কি মেজার করে? ভেরি গুড। পিপ টেস্ট ইজ অলসো কল্ড মাল্টি টেস্ট ফিটনেস। ভেরি গুড। পিপ টেস্ট ডিস্টেন্স 20 মিটার, 20 মিটার। ভেরি গুড। মার্গিয়া কালমান টেস্ট মেজার ফর ব্যারোমিটার এবিলিটি টেস্ট মেজার ফর বেশ। হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস ইনক্লুড ফ্লেক্সিবিলিটি। ভেরি গুড। নর্মাল অ্যাডাল্ট বিএমআই, ভেরি গুড, ভেরি গুড। ওয়েস্ট হিপ রেশিও অ্যাক্সেস কি অ্যাক্সেস করে? ফ্যাট ফ্যাট ডিস্ট্রিবিউশন, ভেরি গুড। স্কিন ফোল্ড ইউনিট সেন্টিমিটার। কি বলতো না? আর কেউ?
এবার ঋত্বিক বলো। ঋত্বিক তুমি তো জাস্ট স্যার মিলিমিটার হ্যাঁ বলো। মিলিমিটার মিলিমিটার মাথায় ঢুকিয়ে দাও, স্কিন ফল ইউনিট মিলিমিটার। এখানে হচ্ছে বডি থেকে তোমার ফিটনেস নেওয়া হয়, বডি থেকে জাস্ট স্কিনের ভেতরে নিচে ফিটনেস গুলো মেজার করা হয়, সেটা হচ্ছে মিলিমিটার হয় ইউনিট। মাথায় রাখবে আজকে। দ্য সোমোটাইপ কম্পোনেন্ট ফর মাসকুলারিটি। মেসোমর্ফ হ্যাঁ মেসোমর্ফিক মেসোমর। মেসোমরফি এখানে কি বলেছে? মাসকুলারিটি। মাসকুলারিটি কাদের হয়? মেসোমর্ফ মেসোমর। মেসো মেসো। মেসোমর্ফ ভেরি গুড, ভেরি গুড। পিইআই স্ট্যান্ড ফর? অপশন ফিজিক্যাল ডি এফিসিয়েন্সি ইনডেক্স কোন অপশনটা? অপশন ডি এফিসিয়েন্সি ইনডেক্স ফিজিক্যাল এফিসিয়েন্সি, বি অপশন বি। ফিজিক্যাল এফিসিয়েন্সি Very good. PEI is calculated from which test? হার্ভার্ড হার্ভার্ড স্টেপ টেস্ট Very good. Question number 30. In Harvard step test, the exercise continue 5 until মিনিট 5 minutes very 5 good. মিনিট How many times pulse is recorded after exercise for PEI? 3 times Very good. 3 টাইম 3 টাইমস Harvard step test, frequency of stepping, 30 steps 30 steps per minute 30 steps per minute. The beep test mainly stress on anaerobic which energy system? Beep test. অ্যারোবিক anaerobic like Beep test. Obviously aerobic. ম্যাকডোনাল্ড Aerobic. সকার স্কিল টেস্ট কি মূল্যায়ন করে? ডিপলি ট্যাপিং এন্ড পাসিং ট্যাপিং এন্ড পাসিং ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা কিন্তু একবার নেটে প্রশ্ন এসেছিল। ম্যাকডোনাল্ড সকার টেস্টে বলের সংখ্যা কয়টি? ও বলে কাছে তিনটে ব্যাডি ভলিবল টেস্টে কয়টি স্কিল মূল্যায়ন করা হয়? দুটো কি কি? একটা হচ্ছে তোমার ভলি টেস্ট সার্ভিস টেস্ট ভেরি গুড। স্ট্যান্ডার্ড হার্ভার্ড টেস্ট ইউজ ফর কোনটা? 30 স্টেপ পার মিনিট ফর 5 মিনিট ভেরি গুড। ম্যাকডোনাল্ড কালম্যান টেস্ট কোনটি মাপার জন্য ব্যবহৃত হয়? power ভেরি গুড। ইন সোমাটোটাইপিং একটোমরফি রেফার্স টু? মাসকুলারিটি থিন Option A, sir. থিন অ্যান্ড লিন বডি option A sir thin and lean একটোমরফ কে বললে? মাসকুলারিটি। না স্যার একটোমর মাসকুলারিটি হবে না একটোমরফ লিন বডি টাইপ লিন বডি হবে আচ্ছা, ভেরি গুড। Which of the following not component in motor fitness? flexibility Flexibility, which type of test? Health related. ভেরি গুড। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন ছিল। এবার আমরা সরাসরি আর সময় নষ্ট না করে আমরা চলে যাই, তারপরে বাকি কথা বলবো। দাঁড়াও। বেশ, আমরা দেখো এখানে আগের দিনের যে প্রশ্ন ছিল তার একটা নেক্সট, দাঁড়াও এটা খুলুক আগে। বেশ, এখানে আগের দিনে যে আমাদের সেকেন্ড মক টেস্ট ছিল, সেই মক টেস্টে যারা 14 জন মতো তোমরা পার্টিসিপেশন করেছিলে, সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমরা একটু আলোচনা করি, কারণ বেশ কিছু উত্তর আমরা ভুল পেয়েছিলাম সেই কারণে। এখন এখানে দেখো যে টেস্টটা প্রথম যে টেস্টটা ছিল, প্রশ্নটা ছিল একটি গ্রুপ টেস্টের কোনটি বৈশিষ্ট্য নয়, সেখানে উত্তর সবাই ঠিক দিয়েছে। সাবজেক্টিভিটি এটা সবাই নিয়ে, এটা নিয়ে আর কোনো কথা বলবো না। নেক্সট কোশ্চেন নাম্বার 2 যেটা নিয়ে কথা বলার দরকার, which test measure স্ট্রেংথ
নিচের যে সিট অ্যান্ড ডিস্টেন্স অন আর এম বেঞ্চ প্রেস ডিপ টেস্ট হার্বার্ট স্টেপ টেস্ট, এখানে দেখো কিছু উত্তর ভুল করেছিল। যারা ভুল করেছিল আমি তাদেরকে আর বলছি না। তো সিট অ্যান্ড ডিস্টেন্সে কি মেজার করা হয়? ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। আমরা অন আর এম টেস্ট আমরা কখন বলেছিলাম যে অন আর এম টেস্ট দিয়ে কি মেজার করা হয়? স্ট্রেংথ মেজার করা হয়। স্ট্রেংথ মেজার করা হয়। তাহলে অন আর এম টেস্ট এটা মূলত হচ্ছে আমাদের যে হেভি ওয়েট তোলার জন্য একবারের প্রচেষ্টায় ওয়ান রিপিটেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মাসকুলার স্ট্রেংথকে মেজার করার জন্য অন আর এম টেস্ট বলা হয়। তাহলে এখানে ছিল মেজার ফর স্ট্রেংথ, সেখানে তো সরাসরি অন আর এম টেস্ট হবে, কারণ বিপ টেস্ট কি মেজার করে? এন্ডুরেন্স। হার্বার্ট স্টেপ টেস্ট কি মেজার করে? এটা কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স। তাহলে এখানে স্ট্রেংথ মেজার করার জন্য একটাই মাত্র অন আর এম বেঞ্চ প্রেস সেখানে তো রয়েছে। তাহলে সরাসরি এই উত্তরগুলো যারা ভুল দিয়েছো তোমরা ঠিক করে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এখানে বডি কম্পোজিশন জানার উপায়, সেখানে বিএমআই সবাই ঠিক দিয়েছো, এটা আমি আর কথা বলছি না। এইটা দেখো কনসাল ফুটবল স্কিল টেস্ট ও ডেভেলপ বাই, এটা কে করেছিল এটা তোমাদের জানা পড়ানো হয়নি, সেই উত্তর সঠিক উত্তর সাই, যারা দিয়েছিল তারা ঠিক আছে। চলো, ব্র্যাডি ভলিবল টেস্ট স্কিল অরিজিনালি ডেভেলপ ফর টেস্ট কারার জন্য তুলে হয়েছিল কলেজ বয়েজ, পরে কিন্তু মডিফিকেশন হয়েছিল কলেজ মেনদের জন্য। রাসেল লেন্স ভলিবল স্কিল টেস্ট হাউ মেনি টেস্ট আইটেম? দুটো টেস্ট আইটেম, অনেকেই ভুল উত্তর দিয়েছিল তখন পড়ানো হয়নি, আমি আর কিছু বলছি না, জেনে নাও দুটো। হার্বার্ট স্টেপ টেস্ট কি পরিমাপ করে? সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, সবাই সঠিক উত্তর করেছিল। কমন অ্যানথ্রোমেটিক মেজারমেন্ট যেটা হলো সেটা হচ্ছে হাইট ওয়েট আর্ম সার্কামফারেন্স অল অফ দি অ্যাবভ, অল অফ দি অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মধ্যেও আর্ম সার্কামফারেন্স দিয়েছিল, মনে রাখবে হাইট ওয়েট এগুলো সব অ্যানথ্রোমেটিক মেজারমেন্ট, তাহলে অল অফ দি অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্কিন ফোল্ড মেজারমেন্ট ইজ ইউজ টু অ্যাসেস, স্কিন ফোল্ডে কি জানা যায়? স্কিন ফোল্ড মানেই মাথায় রাখবে বডি ফ্যাট পার্সেন্টেজ, সেটা মাথায় ঢুকিয়ে রাখবে, সবাই কারেক্ট অ্যান্সার করেছিলে, কোনো সমস্যা নেই। মোস্ট ইউজ সাইড ইন স্কিন ফোল্ড টেস্ট, মানে স্কিন ফোল্ড যে আমরা মেজার করি বডি ফ্যাট পার্সেন্টেজ ব্যবহার করার জন্য কোন সাইড সব থেকে বেশি ইউজ করা হয়? আমরা যদি ফর্মুলা দেখি বিভিন্ন রকম 3 সাইড 7 সাইড 4 সাইড, সেখানে দেখবো আমরা মূলত সবগুলোর মধ্যে কমন সাইড হচ্ছে আমাদের ট্রাইসেপস, এই জন্য মোস্ট প্রবাবলি ট্রাইসেপস হচ্ছে ম্যাক্সিমাম ইউজ হয়, এই জন্য ট্রাইসেপসকে আমরা সঠিক উত্তর। বিএমআই স্ট্যান্ড ফর বডি মাস ইন্ডেক্স, সবাই এখানে সঠিক উত্তর দিয়েছে, কথা বলার নেই। এইটা নিয়ে কথা বলার আছে, হুইচ সোমাটাইপ রেফার্স মাসকুলার বডি বিল্ড, মাসকুলার কথাটা বলেছে, মাসকুলার কিসের সাথে যুক্ত? মেসোমর্ফের সাথে যুক্ত। তাহলে মেসোমর্ফ কারেক্ট আনসার, কিন্তু ভুল যারা এন্ডোমর্ফ একটোমর্ফ দিয়েছিলে তোমরা এগুলো একটু কারেকশন করে দিও। ম্যাকডোনাল্ড হকি টেস্ট মেজার, ম্যাকডোনাল্ড হকি টেস্ট, এটাকে হকি কেন লেখা হলো? ডিপলিং, এটা ফুটবল হবে, ডিপলিং পাসিং শুটিং এটা হবে, এটা হচ্ছে ভুল আছে মনে হচ্ছে। মিলার ওয়াল ভলি টেস্ট অ্যাসোসিয়েটেড কোন খেলার সাথে যুক্ত? মিলার ওয়াল ভলি টেস্ট সেটা সবাই জানো তোমরা, ব্যাডমিন্টন, সেখানে তাও ভুল উত্তর দিয়েছিল, এটা আজকে পড়ার হলো দেখে নেবে। হার্বার্ট স্টেপ টেস্টের ডিউরেশন সেটা আমরা বলে দিই, যেটা হচ্ছে 5 মিনিট, সেখানে একজন 3 মিনিট দিয়েছিল, সেটাকে তোমরা ঠিক করে নেবে। ডিপ টেস্ট মেনলি ইউজ ফর অ্যারোবিক এন্ডুরেন্স, মাথায় রাখবে। বিএমআই নর্মাল রেঞ্জ অ্যাজ পার হু, সেটা হচ্ছে তোমরা যে সবাই সঠিক উত্তর দিয়েছো, পরীক্ষাও সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। ওএসটি রেশিও ইউজড ফর ওবেসিটি অ্যাসেসমেন্ট, মানে হচ্ছে এখানে যদি ফ্যাট পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে সেটা হতো আমাদের সঠিক উত্তর, ফ্যাট দিয়ে আমরা কি করি আমাদের ওবেসিটি নির্ণয় করি, সেটা তো ওবেসিটি সঠিক উত্তর। এখানে ছিল ভ্যালিডিটি বলতে কি বোঝায়? ভ্যালিডিটি বলতে দ্য অ্যাকুরেসি অফ দ্য টেস্ট, সঠিক উত্তর। অনেকে কিন্তু কনসিস্টেন্সি টেস্ট ইউজফুলনেস এই কথাগুলো কেন দিলে আমি জানি না, কনসিস্টেন্সি তো তোমাকে সেটা রিলায়েবিলিটিতে হয়, ভ্যালিডিটি হচ্ছে যে জিনিসটা পুরো সেটা হচ্ছে কিনা। অপশন এ কারেক্ট আনসার। এখানে ভিউ টু ম্যাক্স কি নির্দেশ করে? অবেস ভিউ টু ম্যাক্স অ্যারোবিক ক্যাপাসিটি নির্দেশ করে। মামুনি তোমার মিউট করো। নেক্সট হচ্ছে হুইচ অন ইজ নট অ্যানথ্রোমেট্রিক টুল, নিচের কোনটি অ্যানথ্রোমেট্রিক টুল নয়? দেখো স্কিন ফোল্ড ক্যালিপার, মেজারিং টেপ, স্টেডিওমিটার, এগুলো হাইট মাপার জন্য স্টেডিওমিটার ব্যবহার করা হচ্ছে, সারকামফারেন্স মাপার জন্য মেজারিং টেপ, স্কিন ফোল্ড ক্যালিপার দিয়ে আমরা বডি ফ্যাট পার্সেন্টেজ মেজার করছি। তাহলে আলাদা কি ছিল? স্টপ ওয়াচ, এখানেও তাও দুজন ভুল উত্তর করেছিল। টুল ইউজ ফর হাইট মেজারমেন্ট, হাইট মাপার যন্ত্রের নাম কি? স্টেডিওমিটার, এটাও কিন্তু ভুল, অনেকে ভুল উত্তর করেছো, এগুলো ঠিক করে নেবে, হয়তো প্রশ্ন তোমরা বোঝার ক্ষেত্রে বাংলায় পড়া ছিল বলে বোঝার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সোমাটাইপ ওয়াজ ডেভেলপ বাই, সোমাটাইপ কার দ্বারা তৈরি? এখানে যে অপশন গুলো দেখো দেওয়া আছে আমাদের সেলডন, সবার মধ্যে কিছু উত্তর ভুল আছে, সেগুলোকে তোমরা ঠিক করার চেষ্টা করবে পরবর্তী দিনে।
ইন্টারনেট, হ্যাঁ দাঁড়াও, ইন্টারনেট কানেকশন স্লো হয়ে গেছে। হ্যাঁ মিনিট হোল্ড করো। হুম, কত নাম্বার ছিলাম আমরা? হুম, ষোলোটাই ওয়াজ ডেভেলপ বাই সেলডন। তারপরে ছিল ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। দেখো ইভ্যালুয়েশন অনেক কথাই বলেছিল। ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কখন হয়? যখন কোনো ট্রেনিং বা কোনো কোর্স যখন চলাকালীন আমরা যখন কোনো কিছু মূল্যায়ন করি তখন তাকে ফরম্যাটিভ মূল্যায়ন বলি। আর একটা সামারেটিভ ইভ্যালুয়েশন যেটা হচ্ছে আফটার কোর্স। মাথায় রাখবে দুটো, ফরম্যাটিভ হচ্ছে যখন আমাদের ডিউরিং কোর্স, আর সামারেটিভ হচ্ছে আফটার কোর্স, এই দুটো মাথায় রাখবে। কুইজ টুল মেজার অ্যাংজাইটি, আগের দিন একদিন বলেছিলাম, স্ক্যাট স্পোর্টস কম্পিটিশন অ্যাংজাইটি টেস্ট। অবজেক্টিভিটি রেফার্স টেস্ট, অবজেক্টিভিটি বোঝায় ফ্রি ফ্রম এক্সামিনার বায়াস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ টেস্ট উইথ হাই রিলায়েবিলিটি, কখন হাই রিলায়েবিলিটি থাকবে? থাকলে কি হবে? যদি আমাদের রিলায়েবিলিটি বেশি হয় তাহলে কি হবে? সেখানে ভুল ভ্রান্তি ইরর হওয়ার প্রবণতা কম থাকবে, তাহলে অপশন এ লেস ইরর, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে অনেকে ভুল, মোর ইরর করেছে। রিলায়েবিলিটি ভালো হলে কি আমাদের বেশি ভুল হবে? কখনোই হবে না, ঠিক করে নেবে এগুলো। ইন্টারনেট রিলায়েবিলিটি ইজ কনসার্ন উইথ, ইন্টার রিলায়েবিলিটি কিসের সাথে সম্পর্ক? যে কোশ্চেনের মধ্যে যে ডিফারেন্ট পার্টস আছে তাদের মধ্যে কি সম্পর্ক? এটা কিন্তু পড়ানোর সময় প্রথম দিন বলা হয়েছিল অনেকবার, অপশন এ কারেক্ট অ্যান্সার। তার মধ্যে অনেকে সেম টেস্টার, সেম ডে টেস্টিং, লেস লেন্থ, এগুলো কেন করলে আমি বুঝলাম না, একটুখানি পড়ে নিও। টেস্ট রিসার্চ কিসের মেথড? রিলায়েবিলিটি। এক্ষেত্রেও দেখো কতবার এগুলো পড়া রয়েছে, তারপরেও তোমরা দু তিনজন ভুল উত্তর করেছো, ঠিক করে নেবে। নর্ম ডেভেলপমেন্ট মিন্স, কোনো কিছু নর্ম থাকে মানে কি? একটা স্ট্যান্ডার্ডাইজ স্কোর, একটা স্টাবলিশমেন্ট স্কোর, যার এগেনস্টে আমি সেটাকে ইভ্যালুয়েশন করে বা মূল্যায়ন করবো। তাহলে এখানে দেখো স্টাবলিশমেন্ট অফ স্ট্যান্ডার্ড স্কোর, এই উত্তরটা অনেকে ভুল উত্তর করেছে। স্কোরিং ইরর, কেন ইরর? নর্মস মানে কি ইরর হয়? নর্মস তো একটা স্ট্যান্ডার্ড যার বেসিসে আমি ইভ্যালুয়েশন করবো। হুইচ ইজ নট টাইপ অফ ভ্যালিডিটি? ভ্যালিডিটি নয় কোনটি? কন্টেন্ট, ক্রাইটেরিয়ান, কনস্ট্যান্ট, এগুলো কি টাইপস অফ ভ্যালিডিটি? স্ট্যান্ডার্ড ইরর। এটার মধ্যেও কিন্তু অনেকেই ভুল উত্তর করেছো, মাথায় রাখবে এগুলো। ভ্যালিডিটির মধ্যে তিনটে, কন্টেন্ট ভ্যালিডিটি, ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি, কনস্ট্যান্ট ভ্যালিডিটি, এগুলো বলেছিলাম। ইন্টারনাল কনসিস্টেন্সি ইজ মেজার, ইন্টারনাল কনসিস্টেন্সি কখন মেলার, কিসের দ্বারা মেজার করা হবে? রিলায়েবিলিটি স্প্লিট আপ মেথডের দ্বারা। দেখে নেবে, স্প্লিট আপ মেথড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নর্ম রেফারেন্স টেস্ট ইজ ইউজড, বেশি ব্যবহৃত কোথায়? নর্ম রেফারেন্স মানে যে টেস্টে একটা নির্দিষ্ট মান থাকবে, মূলত এগুলো কোথায় ব্যবহৃত হবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেটাই হবে নর্মস থাকবে, সেটা হচ্ছে স্কুল কলেজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য প্রাইমারি পারপাস অফ ইভ্যালুয়েশন ইন ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা ইভ্যালুয়েশনের মূল লক্ষ্য কি ছিল? এটার উত্তর অনেকে ভুল দিয়েছিল, টু মেজার দ্য লার্নিং আউটকাম। তাই তো, এর বাইরে কিছু আছে? অনেকে কেউ কেউ করেছিল ইনক্রিজ ফিজিক্যাল স্ট্রেংথ। ফিজিক্যাল স্ট্রেংথ কি ইভ্যালুয়েশন করার মূল লক্ষ্য? কখনোই না, সবসময় একাডেমিক ডেভেলপমেন্ট হয়, এটা মাথায় রাখবে। Which component of health related, which is a component of health related physical fitness? Flexibility. ওকে, এক্ষেত্রে ভুল অনেকে করেছিল। রিয়াকশন টাইম বলেছিল, রিয়াকশন টাইম ইজ এ পারফরমেন্স রিলেটেড অর মোটর ফিটনেস, মাথায় রাখতে হবে। অ্যানোরিক পাওয়ার টেস্ট হলো কি? মৃগঙ্গা কালমান টেস্ট। এর উত্তর অনেকে হারবার্ড স্টেপ টেস্টকে অ্যানোরবিক টেস্ট কেন বললে আমি জানি না। শাটেল রানকেও কেন তোমরা বললে আমি জানি না, এতবার করে বলা হয়েছে, এগুলো দেখে নেবে। নিচের কোনটি স্পিড এর প্রকারভেদ নয়? রিয়াকশন এবিলিটি, অ্যাক্সেলারেশন এবিলিটি, এন্ডুরেন্স স্পিড, ফ্লেক্সিবিলিটি স্পিড। এখানে দেখো অনেকেই অ্যাক্সেলারেশন স্পিড, স্পিডের আমরা বলেছিলাম না পাঁচটা ভাগ, সেটার মধ্যে অনেকে ভুল উত্তর করেছে। ফ্লেক্সিবিলিটি স্পিড বলে কোনো কিছু পেয়েছিলাম না, ফ্লেক্সিবিলিটি স্পিড নয়, এটা সঠিক উত্তর। স্পিড পরিমাপের জন্য প্রধান কোন ফ্যাক্টর? টু টাইম টেকেন কভার এ ডিস্টেন্স, অর্থাৎ স্পিড কাকে বলে? অল্প সময়ের মধ্যে যে ডিস্টেন্সটা কভার করছি, কতটা সময় নিচ্ছে, সেটাই হচ্ছে স্পিড। এটার উত্তর ওয়েট লিফটেড, এটা স্পিড একজন দিয়েছিল, এগুলো ঠিক করে নেবে। অ্যাক্সিলারেশন স্পিড বলতে কি বোঝায়? স্টার্ট থেকে সর্বোচ্চ গতি অর্জনের সময়, এটা হচ্ছে সঠিক উত্তর। এক্ষেত্রেও ভুল দিয়েছো, ম্যাক্সিমাম রানিং স্পিড না, ম্যাক্সিমাম রানিং স্পিডকে কি বলা হয়? লোকোমোটর এবিলিটি। স্পিড এন্ডুরেন্স বলতে কি বোঝো? স্পিড এন্ডুরেন্স ম্যাক্সিমাম স্পিড ওভার লং ডিস্টেন্স, এবিলিটি টু মেইনটেইন হাই স্পিড ফর লঙ্গার পিরিয়ড। স্পিড এন্ডুরেন্স, এবিলিটি টু মেইনটেইন হাই স্পিড ফর এ লঙ্গার পিরিয়ড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হারবার্ড স্টেপ টেস্টের স্টেপ হাইট কত? এটা যাই হোক, এটা পরে আমি ঠিক করে দিয়েছি। স্টেপ হাইট হচ্ছে 20 ইঞ্চি। আর হচ্ছে 42 কুইন্স কলেজ স্টেপ টেস্ট ফিটনেস কম্পোনেন্ট পরিমাপ করে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স।
কুইন্স কলেজ টেস্টে পোস্ট এক্সারসাইজের পালস কখন নেওয়া হয়? ইমিডিয়েটলি আফটার টেস্ট। আপার টেস্টে কি হয়? 1 মিনিট টেস্টের পর। ব্যারোমিটার এবিলিটি টেস্ট কি পরিমাপ করে? জেনারেল মোটর এবিলিটি। ইউথ ফিটনেস টেস্টের প্রধান কোন শ্রেণীর জন্য? মূলত হচ্ছে 10 থেকে 16 বছর স্কুল চিলড্রেনদের জন্য, মাথায় রাখতে হবে। হেলথ রিলেটেড ফিজিক্যাল টেস্ট মূল উপাদান কোনটি? হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, দেখো হেলথ রিলেটেড ফিজিক্যাল টেস্টের মূল উপাদান নয় কোনটি? স্পিড। ভেরি গুড। এটার মধ্যে অনেকে ভুল উত্তর করেছিল, তারা ঠিক করে নেবে, কারণ বডি কম্পোজিশন একটা হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। হার্বার্ট স্টেপ টেস্টের ফিজিক্যাল এফিসিয়েন্সি ইন্ডেক্স কিভাবে পরিমাপ করা হয়? ডিউরেশন অফ সেকেন্ড, এখানে তো দেওয়াই ছিল, এখানে সবাই 100% সঠিক উত্তর করেছে। ভেরি গুড। কুইন্স কলেজ স্টেপ টেস্টে কনডেন্স স্টেপিং পুরুষদের জন্য কত হয়? আজকে পড়ানো হয়েছে 24 স্টেপস পার মিনিট, অনেকে এটা করেছিল 22 স্টেপস, না, সেটাকে ঠিক করে নেবে। হার্বার্ট স্টেপ টেস্ট কুইন্স কলেজ স্টেপের মধ্যে প্রধান পার্থক্য কি? ডিউরেশন, একটা 3 মিনিট, একটা 5 মিনিট। কোশ্চেন নাম্বার 50, হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস টেস্টে অ্যারোবিক এন্ডুরেন্সের জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যারোবিক এন্ডুরেন্স 1 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট। অ্যানথ্রোমেট্রি বলতে কি বুঝি? আমরা শরীরের গঠন ও মাত্রার পরিমাপের বিজ্ঞানকে অ্যানথ্রোমেট্রি বলি। স্কিন ফোল থিকনেস কোন যন্ত্র দ্বারা মাপা হয়? স্কিন ফোল ক্যালিপার। অ্যানথ্রোমেট্রি মেজারমেন্টের উদ্দেশ্য কি? বডি কম্পোজিশন অ্যান্ড বডি প্রপোর্শন। বডি মাস ইন্ডেক্স বিএমআই কিসের দ্বারা মেজার করবো? ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। এই ফর্মুলাগুলো মুখস্থ করে ভালো, এটা সবাই দিয়েছে, এটা ভালো দিক। কন্টেন্ট ভ্যালিডিটি কি নির্দেশ করে? এই একই প্রশ্ন দুবার আছে, দেখো টেস্ট আইটেমগুলির মধ্যে কতটা পরিপূর্ণতা আছে, মানে একই, এটা সবাই 100% দিয়েছে, ভালো খবর। কোন ভ্যালিডিটি পরীক্ষায় ভবিষ্যতের জন্য পারফরমেন্স সম্পর্কে পূর্বাভাস দেয়? হ্যাঁ, ফিউচার প্রেডিক্টিভ ভ্যালিডিটি, এটাও সবাই সঠিক দিয়েছে। ভেরি গুড। কনকারেন্ট ভ্যালিডিটি বলতে কি বোঝো? যখন একই সময়ে দুটি টেস্টের ফলাফল একই ধরনের প্রশ্ন একই ফলাফল দেবে, তখন তাকে আমরা কি বলবো? কনকারেন্ট ভ্যালিডিটি। কোন ভ্যালিডিটি রিলায়েবিলিটির মধ্যে, কোনটি ভ্যালিডিটি রিলায়েবিলিটির মধ্যে পার্থক্য নির্ণয় করে? ভ্যালিডিটি মানে অ্যাকুরেসি, রিলায়েবিলিটি মানে কনসিস্টেন্সি। ক্লিয়ার? ভ্যালিডিটি কিন্তু কনসিস্টেন্সি না, ভ্যালিডিটি মানে একদম অ্যাকুরেসি, যেটা করতে চাইছি সেটাই হবে, এর বাইরে কিছু থাকবে না। রিলায়েবিলিটি উদাহরণ কি? একজন শিক্ষার্থী দুবার পরীক্ষা দিলে একই ফলাফল স্কোর দেবে, এটাই তো রিলায়েবিলিটি। আর টেস্টের বিষয়বস্তুর উপযুক্ততা, এটা অনেকে ভুল করেছো, পরীক্ষা তাত্ত্বিক ভিত্তি। কেন? ভ্যালিডিটি রিলায়েবিলিটি তো অনেক কথা বললাম। লাস্ট প্রশ্ন, সামাটিক ইভ্যালুয়েশন কি? যখন কোর্স শেষ হয়ে যাবে, আফটার দ্য ইনস্ট্রাকশন প্রোগ্রাম, ইনস্টিটিউশনাল প্রোগ্রাম। এ হলো আগের দিনের কোশ্চেন, এটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, পিডিএফ তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো গ্রুপে। এবার বলো, তোমাদের কোনো যদি কোয়েরিজ কিছু ইত্যাদি বিষয় যদি ইত্যাদি থাকে, সেগুলো সম্পর্কে আমাকে একটু বলো, তারপর আমি তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে। এবং আমাদের কোচিং ক্লাসেই একমাত্র সবার প্রথম সমস্ত বিষয়কে ধরে সেই বিষয়ভিত্তিক সমস্ত যে সমস্যা, সেগুলো সমাধানের চেষ্টা, সেই সাথে সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 10,000 এমসিকিউ এর টার্গেটকে, লক্ষ্যমাত্রাকে নিয়েই চলছে এমবি কোচিং ক্লাস। এবং আমাদের সমস্ত ক্লাস এবং সমস্ত আপডেট সম্পর্কিত সমস্ত তথ্য পেতে সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তাই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার যদি বিশেষ কোনো কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন। ভিডিওটিতে কোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে শেয়ার করুন আরও অনেক বন্ধুবান্ধবের কাছে, যাতে তারা সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য ইত্যাদি খুব সহজেই যাতে পাওয়া যায়। আবারও বলছি, ভিডিওটি যদি কোনো কাজে লাগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধরুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন সবার আগে নতুন কোনো কিছুকে নোটিফিকেশান আপডেট পেতেই। আমাদের এমবি কোচিং ক্লাস সবার আগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।